এখনও ইউনূস সাহেবের সাথেও তারেক সাহেবদের আঁতাত আছে, বাজাদের আঁতাত আছে, পপি সুস হিসাবে কাজ করে। ভারতের সঙ্গে আওয়ামী লীগের চুক্তি নিয়ে জাহিদুর রহমান যে কথাগুলি বলছে এখন ভারতের জায়গায় গেলে আমেরিকাকে প্রতিস্থাপন করেন। ইউনূস আসছে হাসিনাবাজি করতে, হাসিনাবাজি করতে যাইয়া হাসিনার বাপের বাড়ি পর্যন্ত ভাঙছে। বাড়ি ভাঙাটাকে ঠিক বাংলাদেশে আইন অনুযায়ী বললো মবে করছে, এটা নিয়ে কোনো মামলা হয়েছে। আরে বাতিল করার জন্য আপনার শক্তি আছে কিনা সেটা দেখতে হবে। তো আপনি ট্রাম্পের সাথে চুক্তি বাতিল করতে পারলে পরের দিন আপনার সরকার থাকবে কিনা। এই জয় বাংলা লেখার কারণে তাকে গ্রেপ্তার করা, ওই ধারাবাহিকতা একই জিনিস, মানে মন মানসিকতার দিক দিয়ে একই আছে। তো এটা কি আইনের শাসন হলো? এখন যদি বাপ সিনা ভুলে যায় তার জন্ম নিয়ে প্রশ্ন উঠে। ফ্যাসিস্ট বানান পারে না, কিন্তু ফ্যাসিস্ট। সরাসরি প্রশ্নে চলে যাই, এনবিআর এর সাবেক চেয়ারম্যান আপনার কাছেই যাই। পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে দলীয় নিয়োগের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তার অবস্থান কিন্তু ইতিমধ্যে ব্যক্ত করেছেন, কিন্তু সমালোচকরা অভিযোগ করছেন তার সরকারের আমলে একাধারে পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয় এবং ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের কথা যদি বলি, সর্বত্রই এই দলীয় বিবেচনা আসলে প্রাধান্য পাচ্ছে। তাহলে আপনার কাছে কি মনে হয় এই অভিযোগগুলো কি আসলে যুক্তিসঙ্গত? আপনি এই অভিযোগগুলোর সাথে একমত কিনা? ধন্যবাদ। যারা অভিযোগ করবে তারা তো অনেক কিছু চিন্তা ভাবনা করে অভিযোগটা করে। আমাদের একটা রাজনীতিতে অপসংস্কৃতি আছে, আমাদের ধৈর্য সহ্য কম, সহিষ্ণুতা কম। মাত্র সরকারটা আসলো 3 মাস হইল, এখনই এত অভিযোগ করলে সরকার মনে কষ্ট পায় না? এরা এইটুকু বুঝতে চায় না আর কি। কিছু একটু দলীয়করণ করলে করছে আর কি, না হয় বাংলাদেশ ব্যাংকে গভর্নর একটা না হয় দিয়ে দিল আর কি। এত ওভারওয়েলমিং মেজরিটিতে আসার পরে তারা যদি একটু নিজের লোক দেয়, বিশ্বস্ত লোক দেয়, এটা সমালোচনা করা তো অনেক সময় বেয়াদবি মনে হতে পারে। হ্যাঁ, দেশ উন্নতির জন্য নিজের লোক দিতে হয়, তা দেবে। আর এটা তো এখনকার নূতন নজির না। এর আগে বাংলাদেশ যে সরকার আমরা দেখেছি আগে, অ্যাকসেপ্ট প্রেসিডেন্ট জিয়ার আমল, প্রেসিডেন্ট জিয়ার কিছু বিষয় আলাদা সমালোচনার ব্যাপার আছে, ফাল্টা কু, বঙ্গবন্ধু হত্যা, এগুলো বাদ দিলে অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, প্রেসিডেন্ট হিসাবে, প্রশাসক হিসাবে তার রিজিমটা তো স্টিল টপিং দ্য লিস্ট আমার বিবেচনায়। কারণ আমি তো একমাত্র বঙ্গবন্ধু সরকারে ছাড়া বাকি এই সব সরকারে কাজ করেছি, ছোটোর থেকে বড় পদে পদে সবটাতে। তো সেই সরকারের পরে এরশাদের সরকারেও দলীকরণটা ছিল না। বঙ্গবন্ধু সরকারে তো তখন অন্য দলই ছিল না, ওরা এক দলই ছিল। কিন্তু দলীয়করণ শুরু হয়েছে প্রথম বেগম খালেদা জিয়ার আমল থেকে। কেমন 92-তে বিশেষত প্রথম এটা দৃষ্টিতে আসলো 92-র 8ই ফেব্রুয়ারি যে একটা গণপদোন্নতি দেওয়া হইল, সেই সময় এটা টের পাওয়া গেল। সেই সময় শুরু হয়ে গেল নামের পাশে কর্মকর্তাদের ABJ লেখা, এতে আওয়ামী লীগ, বিতে বিএনপি, যেতে জামাত লেখা। এবং সেই সময় দলীয়করণ এত বেশি হয়েছে যে বাজার সরকারের শেষ আমলে টোটাল সেক্রেটারির মোর দেন 70% তখন ঠিকাদারিতে ছিল। ঠিকাদার মানে সরকারের শুদ্ধ ভাষা হইল কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট। তার মধ্যে আরও রেকর্ড ছিল বেগম খালেদা জিয়ার অফিসে তার কার্যালয়ের যে সচিব ছিলেন খন্দকার শহীদুল ইসলাম, কেমন, তাকে তো 5 বার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। চতুর্থবার কন্ট্রাক্টের পরে ইফতার রোজার দিন এই সৌজন্যমূলক টাকা পয়সা উঠিয়ে কলিগদের থেকে ফেয়ারওয়েল দেওয়া হয়েছে। তারপরেও আরও 20-25 দিন ম্যাডামের যে কয়টা মেয়াদ ছিল সে সময় দেওয়া হয়েছে। তো সেই রকম একটা সরকারের ঐতিহ্য থেকে এনারা যদি কিছু চুক্তি দিয়ে ভালো করার জন্য, যদিও আমরা বলি চুক্তিতে মুক্তি, এটা নয় যুক্তি। এবং আর দলীয়করণটা যখন ওই সময় খালেদা জিয়ার আমলে শুরু হইলো, তারপরে জোট আমলে হইলো, ওনার আমলে মহাজোট আওয়ামী লীগ আসলো, যেহেতু নামের আগে মহা আছে অতএব এরা আরো মহাদলীয়করণ করলো। কেমন ভাগ্যিস যে আমাদের কোনো বিশ্বজোট এখন হয় নাই, তাহলে বিশ্বদলীয়করণ হতো। তো আমি ব্যক্তিগতভাবে বললো এই 3 মাস সরকার বাংলাদেশ ব্যাংকে এটা নিয়ে নিন্দুকেরা অনেক বেশি সমালোচনা, আরে যে গভর্নর ছিল সে পাইতেছিল না হয়তো, ভালো করতেছিল না হয়তো, এরকম একটা ভাব হইতে পারে। এবং দিয়ে দিল কাকে দিল? আবার ব্যবসায়ী নাকি একজন, সেটা দিল। একটা দুদক
এখন গত রাতে হইলো কিনা আর খবর টবর পাই নেই, অনেক দিন থেকে নাই, মোমেন্ট চলে গেল, নাই, দিতে পারে না। তো এত বড় একটা দল ওভারওয়েলমিং মেজরিটিতে আসলেও দুদকটা খালি পড়ে আসা হতে পারে না। আর আপনি পুলিশে বলতেছেন দলীয়করণ, পুলিশে দলীয়করণ তো মোটামুটিভাবে এরশাদ যখন এমপিদেরকে ঘুষ দেওয়া শুরু করলো শুল্কমুক্ত গাড়ি, সেই এরশাদের আমলে এরশাদ প্রথম বলল যে নির্বাচনের জন্য, সেলিম দেওয়ালরে মারার জন্য, ধান্দাবাজি করার জন্য সিভিল সার্ভিসের আমলাগুলো দিয়ে বেশি সুবিধা হবে না, সিভিল সার্ভিসের পুলিশ বেশি দরকার। তো সেই সময় থেকে তো এগুলো শুরু হয়েছে এক আমলে এক আমলে। যেমন বিএনপির এক আমলে আমরা আকবর নামের এক পুলিশ অফিসারের নাম জানি না, বাপের বেটা আকবর, মার জোরে থাপ্পড়। আবার হাসিনার আমলে আমরা নজির স্থাপনকারী বেনজিরকে পাই। বেয়াদব বললে খারাপ শোনা, কিন্তু বেনজির বললে খারাপ শোনা না। তো এইগুলো রাজনৈতিক সরকার আসার পরে যতই বলে আমরা এটা করব না, মেরিটোক্রেসিতে যাব, সেটা কাজে না দেখা পর্যন্ত আমরা তার মানে কি আপনি বলতে চাইছেন যে প্রশাসন দলীয়করণের বাইরে যাচ্ছে না? যাচ্ছে, এখন পর্যন্ত যায় নাই। আর আমাদের যে একটা মহা সরকার হয়েছিল, দ্বিতীয়বার নোবেল পাওয়ার যোগ্যতার মতো অবস্থায় চলে আসছে, সেই ইউনূস সাহেবের সময়ও একই হয়েছে। ইউনূস, বাজাদ, জামাত এরা তো এক গড়ানার লোক, এক দল, এক আটে। এখনো ইউনূসের সাহেবের সাথেও তারেক সাহেবদের আতাত আছে, বাজাদের আতাত আছে, পপিসুস হিসাবে কাজ করে পরস্পর পিঠ চুলকানি সমিতি। একজনের পিঠ একজন চুলকায় দেবে, সুন্দরভাবে দুই পক্ষ খুশিতে থাকবে। জি, ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসি। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রধান রাজনৈতিক দলগুলোকে জানিয়েই চুক্তিগুলো করা হয়েছে এবং এটা গোপন চুক্তি নয়। কিন্তু আবার যখন বিভিন্ন সময় জামায়াতের আমির সাহেব বলছেন যে এই চুক্তি সম্পর্কে তারা কিছু জানেন না, আবার ইউনূসের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে যারা ছিলেন বা ইউনূস সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা ছিলেন তারা বলছেন যে না, এই চুক্তিতে সব রাজনৈতিক দলকেই জানানো হয়েছে। এই যে আসলে না জানার ভান করা হচ্ছে বা যেই দলই আসুক সেই দলই বলছে যে না, জানানো হয়নি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এই অভিযোগগুলোর কি আসলে যুক্তিসঙ্গত কিনা? ধরেন আমি আপনার সঙ্গে কথা বলেছি, তো আমি বললাম আমি কথা বলেছি, আপনি বললেন না আমার সঙ্গে ওনার কথা হয়নি, দেখা হয়নি, কিছু হয়নি। তাহলে এই দুটো স্টেটমেন্ট যদি পাশাপাশি রাখি, তাহলে এখান থেকে কি প্রমাণিত হবে? যে একজন সত্য বলেছে, মিথ্যা বলেছে। এখানে তো দুজনেই সত্য বলার কোনো সুযোগ নাই, অথবা দুজনই মিথ্যা বলেছে। মিথ্যা দুজনও বলতে পারি, অথবা একজন মিথ্যা একজন সত্য, কিন্তু দুজনই সত্য এটা হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ইউনূস সরকারের লোকজন বিএনপি এবং জামাতের সঙ্গে যে কথা বলেছেন, হ্যাঁ, হয় তারা বলেন নাই, কিন্তু দুজনই তো সত্য হওয়ার কোনো চান্স নাই। হয় সরকার, ইউনূস সরকারের লোকজন মিথ্যা বলতেছেন, অথবা বিএনপি জামাত মিথ্যা বলতেছে, অথবা দুইজনই মিথ্যা বলতেছে। আমাদের সমস্যাটা কি জানেন? আমাদের সমস্যা হলো এদের যে কোনো একজন মিথ্যা বলে আমাদের জন্য, মানে আমাদের জন্য এটা হতাশাজনক। একদল আমাদের উপরে ছিল, আর একজন এখন আছে। জামাতে ইসলাম সংসদের বিরোধী দলের সদস্য হিসেবে আছে। আমরা কিন্তু জামাতের দিকেও তাকিয়ে থাকি। জামাত যদি মিথ্যাবাদী হয়, এটা আমাদের জন্য তো সুখবর না, কারণ তারা তো বিরোধী দল। আর সরকার যদি নিজে মিথ্যাবাদী হয়, তাহলে আমাদের জন্য তো আযাব, গজব একটা, যে যারা আমাদের দেশ চালাবে তারা মিথ্যাবাদী। আর যদি ইউনূস সরকার মিথ্যাবাদী হয়, আর ইউনূস সরকার মিথ্যাবাদী হলে তো মানে এই লোককে যে উনি তো দ্বিতীয়বার নোবেল দেওয়ার প্ল্যান করে ফেলেছেন। তাহলে তো হ্যাঁ, যা করছে, এখন তাহলে তো আরো সমস্যা। আমরা যাবো কোথায় বলেন? শুনেন, ইউনূস সাহেব এখন ক্ষমতায় নাই, তাও তো ওনাকে আমরা এসএসএফ দিয়ে পাহারা দিয়ে রাখতেছি কেন? গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ ব্যক্তি না। এবং ওই সরকারের ঘোষণা করে গেছে, ওই সরকারের যিনি বলেছেন যে আমরা আলাপ করেছি, উনি আবার আমাদের ফরেন মিনিস্টার। আমাদের ফরেন মিনিস্টার কি একজন মিথ্যাবাদী? উনি তো বলছেন আমাদের উভয়ের সঙ্গে আলাপ করছি। এখন এটা হলো একটি জটিল অবস্থা। তবে আমি যেটা মনে করি, এই যে মানে বাদ প্রতিবাদ অথবা বাহাস যাই বলেন না কেন, এটা একজন নাগরিক হিসেবে আমাদের জন্য স্বস্তিদায়ক না। আমরা এটা শুনতে পছন্দ করি না, হ্যাপি হই না, বরং উদ্বিগ্ন হই যে লোকটা বলতেছে আমি কথা বলছি, ওনাদের সঙ্গে কথা বলছি, সেই লোকটা আবার সরকারেরই পার্ট, সরকার আবার চুপ।
এবং জাতীয় সংসদে এত বড় একটা মানে বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে, এই চুক্তি কিন্তু এখনো আমাদের সরকার প্রকাশ করে নাই। এখনো কিন্তু সরকারি চুক্তির কিছুই প্রকাশ করে নাই। আমরা যেটা জেনেছি সেটা আন্তর্জাতিক মাধ্যম থেকে এবং যুক্তরাষ্ট্র যতটুকু প্রকাশ করেছে সেটুকু আমরা দেখেছি, এবং ওটা দেখে আমাদের একটা পূর্ণাঙ্গ চুক্তি মনে হয়েছে। আমরা এখনো কিন্তু প্রকাশ করে না আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালি, এবং ওইটা নিয়ে যখন আলোচনা হচ্ছে ওটা নিয়ে আবার সরকার কোনো আপত্তিও করে না। ওই চুক্তি যেটা নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছি বিভিন্ন মাধ্যমে, ওটা নিয়ে আমাদের সংবাদ মাধ্যমে লেখালেখি হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে। ওটা নিয়ে আবার যখন প্রশ্ন করা হয়েছে তখন আমাদের বাণিজ্য মন্ত্রী বলছে এটা খুব ভালো চুক্তি। তো আমার জানার খুব আগ্রহ যে বাণিজ্য মন্ত্রী যিনি আছে মুক্তাদির সাহেব, উনি কি আদৌ চুক্তিটা পড়েছেন? আমার সন্দেহ, কারণ এই চুক্তি পড়ার পর যদি কেউ বলে এই চুক্তিটা আমাদের জন্য খুব ভালো হয়েছে, তার মানসিক সুস্থতা নিয়ে আমার মনে সন্দেহ আছে। আপনি কারো কাছ থেকে, আপনি রাশিয়ার কাছ থেকে তেল কিনবেন কি কিনবেন না, এটা ডিপেন্ড করবে রাশিয়া এবং আপনার উপর। যে বেচবে সে বেচবে, আমি কিনবো, কিন্তু বলা হচ্ছে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। এখন যদি মুক্তাদির সাহেবকে বলেন, সে বলবে সমস্যা তো নাই, যুক্তরাষ্ট্র তো আমাদের না চাইতে অনুমতি দেয়। যেমন জুন মাসের 13 তারিখ কি আনোয়ার আহমেদ বলেছেন যে এটি গোলাবারি চুক্তি? অবশ্যই, কারণ যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের এই জুন মাসের 13 তারিখ পর্যন্ত অনুমতি দিছে। তুমি বলতে পারেন আমরা তো চাই নাই, ওনারা নিজের থেকে দিছে, তো আমরা এটা ভালো চুক্তি। এখন যদি এইভাবে উনি যদি ব্যাখ্যা করেন তাহলে তো ওনাকে নিয়ে কিছু বলার নাই, আমার ওনাকে নিয়ে তো কিছু বলার নাই। তাহলে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ এটা কি আমাদের মাথার উপরে চাপাইলা, হ্যাঁ এছাড়া আর কি বলবেন বলেন? তো অনেকগুলি পয়েন্ট, মানে আপনি কিছু করতে পারবেন না। আপনি কোনো দেশ থেকে এমন কিছু বাণিজ্য করতে পারবেন না যে বাণিজ্য করলে যুক্তরাষ্ট্রের ওই পণ্যের বাণিজ্যের উপর কোনো প্রভাব পড়তে পারে। তো আপনি কিভাবে করবেন রে ভাই? এই চুক্তি নিয়ে আমাদের প্রধান বিরোধী দল, আমাদের সরকারি দল, সংসদ, জাতীয় সংসদের 300 সদস্যের মধ্যে মাত্র একজন মাত্র এটা কথা বলছে, তাও রুমিন ফারহানা। উনি এটা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা করার জন্য আরো 4 জন সংসদ সদস্যকে সংগ্রহ করতে পারেন নাই, রিকোয়েস্ট করে পারেন নাই। এ ব্যাপারে আমার প্রশ্ন আছে, আরো জিজ্ঞেস করবো, আপনার কাছ থেকে উত্তরও জানবো। একটু জনাব মতিউর রহমানের কাছে আসি। দেশের স্বার্থ নাকি বিদেশি দাতার নির্দেশে আসলে এই বাণিজ্য চুক্তি, সেটি আপনার কি মনে হয়? এবং ঠিক এই পর্যায়ে এসে সুশীল সমাজ আসলে কোথায় দাঁড়িয়ে আছে, আর আপনার কাছে সুশীল সমাজের সংজ্ঞা কি জানতে চাই। আপনার বাণিজ্য চুক্তির বিষয় তো টেলিভিশনের সংখ্যা এত বেশি, আমি প্রায় বলি জাতে ওঠার জন্য একটা টেলিভিশন, একটা পত্রিকা, একটা মেডিকেল কলেজ, একটা বিশ্ববিদ্যালয়, এগুলো থাকলে জাতে উঠতে পারে, সেই জন্য সবাই এটা নিয়ে ব্যস্ত। যে একই প্রশ্ন সব জায়গায় একইভাবে আসে ঘুরে ফিরে। বাণিজ্য চুক্তিটাতে এই যে পাশের সহ আলোচক যেটা বললেন যে দুইজনই একসাথে সত্য হতে পারে না, কিন্তু আমি ভিন্নভাবে বলবো যে এই আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে দুই পক্ষই সত্য হতে পারে। এখন তারা বলছে না আর কি, যে সময় খলিলের মন খারাপ হয়ে যাবে, একটু অসুবিধা হবে, তখন হয়তো ফট করে বলে ফেলবে। ওনার কি আসলে মন খারাপ হবে? উনি যখন আসলে উপদেষ্টা থেকে মন্ত্রী হলেন তখন কিন্তু সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি উপদেষ্টা থেকে মন্ত্রী হলেন, তখন আবার তিনি বললেন যে আমি তো জোর করে আসিনি, আমাকে জোর করে নিয়ে এসেছে। আপনার ওনাকে ওনার তো মন খারাপ হওয়ার সুযোগ নেই মনে হয়। তো আমি ভালোভাবে চিনি, 79-এ জয়েন করেছে ফরেন সার্ভিসে, সুপিরিয়র পোস্ট একটা 76-এর ফার্স্ট বয়, রিয়েলি ব্রিলিয়েন্ট, অল ক্যাডার ফার্স্ট হয়েছে। কিন্তু বিচারপতি লতিফুর রহমান যখন তত্ত্বাবধায়ক সরকার হলেন, প্রধান হলেন, সেই সময় কিন্তু আপনারা এই খলিল সাহেবকে দেখেন নাই, ওনার পিএস হিসাবে আসছে, আরেকজন ডক্টর মাহবুব ছিল, এখন মারা গেছে। এনারা আমাদের ত্রাণকর্তা হয়ে মাঝে মাঝে আসেন, ফরেন সার্ভিসে জয়েন করেছে, সেখানে একাধারে লেগে থাকবে না। আমাদের আগের আরেক তত্ত্বাবধায়ক প্রধান ফখরুদ্দিন সাহেব, উনিও তো বড় সিএসপি জাঁদরের অফিসার ছিলেন, তারা কি বাংলাদেশের সার্ভিসে লেগেছিলেন। এরা ভালো করে পরে এখানে একটু নামটাম হওয়ার পরে অন্যদিকে চলে যায়। খলিল সাহেবরা বাইরে যাবে, কার পক্ষ হয়ে কখন আসবে, কে তাকে ফুস করবে, সেটা বুঝতে আপনার বহু বছর সময় লাগবে। যে আমেরিকার পক্ষ হয়ে আসছে, সিআইএ পাঠাইছে, না ভারতের পক্ষ, না দুটাকে ব্যালেন্স করার জন্য পাঠাইছে। আপনি ছোট্ট একটা কাজে দেখেন না যে খলিলের পদত্যাগ দাবি করেছে বাজাদ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপদেষ্টা হিসেবে, সেই খলিলকে দিয়ে লন্ডনে ললিপপ ধরার সময় তারেক রহমান সাহেবকে রিসিভ করিয়েছে। তাহলে এইবার পদত্যাগ তো দূরে থাক, এবার এটা আবার আপনজন হয়ে গেল। এত আপনজন হলো যে ইউনূসে তার স্বার্থ রক্ষার জন্য তার প্রতিনিধি হিসাবে আবার বাজাদের মতো এত বড় একটা দল, তার একটা ফরেন মিনিস্টার খুঁজে পায় নাই, একমাত্র উপযুক্ত হইল খলিল। তো সুতরাং আপনার এগুলোর একটু জন্য প্রশ্ন করি, আপনি রাগ করবেন না। আমি রাগ করি আমাদের না, বিভিন্ন আমার সময় তো গন্ডারের চামড়া, বলেন। যারা দলের বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকেন তাদের আমরা স্যার না বললে বা আপনি সম্বোধন না করলে অনেক সময় তারা মাইন্ড করেন। আপনি যে আমাদের এখানে বসে তাকে খলিল খলিল বলে সম্বোধন করছেন, আপনার কি মনে হয় সে কোনো কারণে রাগটাগ করতে পারে বা মাইন্ড করতে পারে? কেমনে করবে? একসাথে আমরা ট্রেনিং নিলাম, একসাথে আমরা চাকরিতে ঢুকলাম। হ্যাঁ, সে তো মন্ত্রী, তার কি এখন মনে থাকবে সেসব মন্ত্রী বিষয়? হইলো তো কি হলো? এই মন্ত্রী, আমি কি জীবনে তার কাছে যাব? আজ পর্যন্ত আমি কি কোনো মন্ত্রীর কাছে কোনো কাজে গিয়েছি? আমার পাশের রুমে আওয়ামী লীগের ও কাজ ছিল, যে বিরাট নেতা, একসাথে সার্কিট হাউসে আমার তারা সব বলতেছে উনি আসছেন সড়ক মন্ত্রী, আপনার তো জানাশোনা কথাবার্তা আগে হইতো। আমি হ্যাঁ, কথাবার্তা আগে হয়েছে উনি মন্ত্রী হওয়ার আগে, এখন তো তার সাথে আমার দেখা করার দরকার নেই। অতএব সেগুলোতে কিচ্ছু যায় আসে না। ইউনূস সাহেব তো আমাদের মাথার উপরে রাখছিলাম আমি প্রথম, যে ইউনূস সাহেব আসার আগে তো আমি প্রথম বলছিলাম একই কথা বলি। 11 মাস, এখন তাহলে কোথায় রেখেছেন? মাথার উপর থেকে কি 11 মাস সেটা আগে আমি লিখছি যে ইউনূস সাহেব আসতেছেন। আচ্ছা। আসছে তো, ঠিক 11 মাস পরে উনি এসে গেলেন। ইউনূস সাহেব আসার পর তো বললাম তাকে 5 বছর সময় দেন। উনি এত সুন্দর কথা বলে, এত আশাবাদী, আমাদেরকে আশাবাদ করে, বিদেশের লোক আমাদের দেশে লাইন দেবে গ্রিন কার্ডের জন্য, তো তাকে 5 বছর সময় দেন। পরে বললাম আচ্ছা 5 বছর দিতে যদি কষ্ট লাগে, হাসিনা 24শে জানুয়ারি ইলেকশনের পরে যে 7 মাস থেকে গেছে, এই 7 মাস বাদ দিয়ে বাকিটা দেন। এরপরে মাস 2-3 যাওয়ার পরে এবার তো আমার ভিক্ষার দরকার, বললাম যে দরকার নাই, এখন বাঁচি, ভিক্ষার দরকার নাই, কুত্তা সামলো তারে দিয়ে আর পারা যায় না। এখন কোথায় রাখা হইল? হ্যাঁ, ফেলও করতে পারে না। বাণিজ্য চুক্তির মধ্যে বিরোধী দল কথা বলা বলতেছেন, আপনি বিরোধী দল পেলেন কোথায়? এখানে জাতীয় সংসদের বিরোধী দল কোথায় পেলেন? জামাত এবং বাজাদ বাজাই, বাংলাদেশ জাতীয় দল, সেটা আলোচনার বিষয় একই তো। আচ্ছা, তো এক দল, কেমন বিরোধী দল পাইলেন কোথায়? আর ইউনূস সাহেবের সাথে সম্পর্ক, সেটা তো ইউনূস সাহেব তারেক সাহেবের যে সংবর্ধনা দিয়েছে 25শে ডিসেম্বর, এটা কি বাংলাদেশের ইতিহাসে এরকম হইলো? সেই এয়ারপোর্ট থেকে 60 ফিট পর্যন্ত কত হাজার হাজার গাড়ি, সৈন্য, পাহারা, বলে যে নিরাপত্তার জন্য। 5-7টা গাড়ি হইলে ভালো কিছু চৌকট লোক দিয়ে ফোঁ করে নিয়ে আসা যেত। হিসাবটা আমি মনে করি কিছু টেকনিক থাকে, সুদূর প্রসারী হিসাব হয়। যা আমি এটা কারণ বের করে যেটুকু দেখলাম, সেটা হইল হাসিনা ইউনূসবাজি করেছে, ইউনূস আসছে হাসিনাবাজি করতে। হাসিনাবাজি করতে যাইয়া হাসিনার বাপের বাড়ি পর্যন্ত ভাঙছে, জাতির পিতার বাড়ি বঙ্গবন্ধু। কারণটা হইল বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 তেজগাঁ এয়ারপোর্ট থেকে সরোয়ার্দী উদ্যান, আগে রেসকোর্স যেতে 2.5 ঘন্টা সময় লেগেছে। অতএব তারেক সাহেব এরকম 17 বছর পরে আরেকটা ইরানের খোমেনি হয়ে আসতেছেন, তাকে যদি এয়ারপোর্ট থেকে 60 ফিট আনতে 3 ঘন্টার বেশি না হয়, তাহলে এত বড় নেতা কিভাবে হবে? 300 ফিট সম্ভবত। সো রিওয়ার্ড করা হয়েছে। তো ওই যে উনি ফিট চুলকায় দিয়েছেন ইউনূস সাহেব, লন্ডনে ললিপপ দৌড়াইয়া, এখানে সংবর্ধনা দিয়া, এখন তিনি আবার এই ফিট চুলকায় দিতে যে ঠিক আছে, আপনি তো একা বেরোতে পারবেন না, ফতেঘাটে অসুবিধা, আপনার জন্য এরকম SSA প্রটোকল, আগের নিয়ম বলে দিয়ে দেবো। চলছে এইভাবে আপসে আমুরা মামুরা। আচ্ছা, এবার একটু আমি যে প্রশ্নটি করেছিলাম যে আপনার দৃষ্টিতে সুশীল আসলে কারা? আপনি সুশীল নিয়ে তো বেগদায় ফেললেন। আমার লেখাটা আমি সুশীল বলি ভাঙ্গা রূপের কিনা। সুশীল, শীল হইল নাপিত। কেন বিপদে ফেললাম? শীল হইল তো নাপিত, যারা খেরি করে চুল কাটে। তো আপনি যদি ভালো নাপিত বলতে চান, তাহলে আমরা সুশীল হইলে না ভালো না। এই সুশীল সমাজ নাপিতদের ভালো থাকে না, নাপিতরা তো ভালো চুল কাটে, ভালো শেভ করে দেয়। ভালো শেভ না, নাপিতের সবচেয়ে বড় গুণ আপনি জানেন নাকি? তারা রাগ না করলে, সেটা হইল রাজা চাইলো যে এমন এক পোশাক বানাইতে হবে যেটা কেউ পরে নাই, কোনো রাজা পরে নাই। সবাই এক একটা পোশাক আনি পরায়, রাজা বলে যে অমুক রাজা পরছে, হয় না। শেষ একজন এক সুশীল নাপিত আসলো, বললো হুজুর আমি এক পোশাক বানাই দেব, এটা শুধু জ্ঞানীরা দেখবে, আর কারো চোখে এই পোশাক দেখা যাবে না। তো নাপিত মাপটাপ নিল, আইসা হাত টাত বুলাই দিল, রাজা ডোল শরৎ করে দিল। রানী আসে দেখে বলে যে এই কি অবস্থা রাজা, বলে কেউ জ্ঞানী ছাড়া এই পোশাক দেখে না। সবাই জ্ঞানী হওয়ার জন্য
মারা রাস্তায় বাইর হইল, ওই বাচ্চা একটা বেকুব বলে ফেললো যে ওমা রাজা দেখি ন্যাংটা। তো এখন সুশীল সমাজটা অনেকটা আপনার সবাই তেল মারার জন্য, নিজের আখেরের জন্য। আপনাদের মিডিয়াগুলো দেখেন না, এই কদিন আগে হাসিনার স্তুতিবাদ করতে করতে এক একটা কিরুম করতেছিল, আবার এখন একটু এদিকে চলে যায়। পত্রিকাগুলো দেখেন, সবাই একটু তোষামত চায়, পদ পদবি চায়, ক্ষমতা চায়, মানুষ প্রত্যেকে এক একটা কিছু নিয়ে বেঁচে থাকতে চায়। অতএব সুশীলকে দোষ দিয়ে লাভ নেই। জি, আমি আমার উত্তর পেয়েছি। জনাব মাসুদ কামাল, আপনার কাছেও একই প্রশ্ন আমি রাখবো। যেহেতু আমার কথা রাগ করবেন না, যেহেতু আপনাদেরকে সমাজে সুশীল বলা হয়, আমি জানতে চাই যে আপনার কাছে সুশীলের ব্যাখ্যা কি? মানে বলা হয় কেন আমি জানি না, তো আমি শুনতে পছন্দ করি না আর কি। কারণ সুশীল কুশীল এগুলি কেউ অর্থ বহন করে না আমার কাছে, যে যার মতো কথা বলবে। এখন মনে করেন আমি বেসিক্যালি কি, আমার পরিচয় আপনি কি দিবেন? আমি সারা জীবন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। সিনিয়রটা কেন বলেন, কেন সিনিয়র? সবাই তো সাংবাদিক। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন, অনেকদিন ধরে সাংবাদিকতা করি, এই জন্য করেন। তো অনেকদিন মানে কতদিন করলে সিনিয়র? এটি নিয়ে কিন্তু বেশ প্রশ্ন আছে। কোনো মাপকাঠি আছে? মাপকাঠি কিন্তু নেই। নাই। কাজে আমাকে যদি আপনি, আমি কি সবাইকে বলে বলে বলবো ভাই আমাকে আপনি সিনিয়র বলেন না, তাহলে কি আমি জুনিয়র সাংবাদিক? খেয়াল করেন, এখন সাংবাদিক বললে তার আগে একটা জুনিয়র সিনিয়র লাগে। তখন প্রত্যেকটা মানুষ মনে হয় যে কেন যেন তাকে আলাদা একটা ক্যাটাগরিতে ফেলাইতে হবে। দরকার নাই তোর ভাই, সবাই শেষে সাধারণ নাগরিক। এখন যারা সুশীলটা কে চালু করছে আমি বলতে পারবো না, এটা আগে ছিল কিনা আমার জানা নাই। এটা মানে ধরেন আপনার সেই সমাজের স্বাধীনতা যুদ্ধের সময় অথবা তার পর এই শব্দটার কোনো আদৌ অস্তিত্ব ছিল কিনা আমি জানি না। আমরা একসময় বলতাম বুদ্ধিজীবী, একসময় বলতাম যে মানে আপনার ইয়েদেরকে শিক্ষাবিদ, এরকম বলতাম। শিক্ষাবিদ বলতে আমরা বুঝতাম যে আপনারা যা নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরকম মনে করতাম। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যে চেহারা আমরা আওয়ামী লীগ আমলে দেখছি, বিএনপি আমলে দেখছি, দলীয় একদম, মানে কি বলবো আপনাকে, মানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম। আমি যখন পড়াশোনা করতাম তখন ওখানে ভিসি ছিলেন ফজলুল হালিম চৌধুরী নামে এক ভদ্রলোক। এই ভদ্রলোক মানে এরশাদ আমলে এরশাদ সাহেব একবার বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলেন। তো উনি বললেন যে আমি হলাম ভিসি, আমার সঙ্গে আলোচনা না করে আপনি বিশ্ববিদ্যালয় বন্ধ করলেন কেন? আপনি আচার্য, বাট আমি তো উপাচার্য, আমি তো এটা থেকে শাসক। এবং উনি এরপরে বিশ্ববিদ্যালয় খোলার পরে উনি বিশ্ববিদ্যালয় থেকে ভিসি থেকে পদত্যাগ করে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়েই দিলেন। উনি চলে গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ওখানে উনি আগে চাকরি করতেন। তো ওই যে ব্যক্তিত্ব, ওই যে পার্সোনালিটি, তারপরে আমরা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পাইছি, দেখছি যে ছাত্র হয়েছে, মানে শিক্ষক ইউনিভার্সিটিতে কয়েকদিন আগে স্টুডেন্ট ছিল, সে হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী নাকি, তার কাছে আমাদের শিক্ষকরা গেছে ভিসি হওয়ার জন্য, তদবির করার জন্য। এটা আমরা দেখছি। পরে যারা ভিসি হয়েছে 91 থেকে যে হয়েছে আমরা দেখছি। তো তখন এরা হলো গিয়ে শিক্ষাবিদ, এরা বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী মানে কি? বুদ্ধি বিক্রি করে খায়, মানেটা কি? এই সমস্ত বিশেষণ আসলে অপ্রয়োজনীয় বিশেষণ। এই বিশেষণগুলি দেওয়াই হয় কিছু লোককে, আমার যেটা মনে হয় যে পরোক্ষভাবে অপমান করার জন্য দেওয়া হয়। কোনো দরকার নাই তোরে ভাই। ঠিক আছে, যেহেতু সুশীল বললে আসলে যেহেতু পরোক্ষভাবে অপমান করা, এই সুশীল শব্দ ব্যবহার করে আমার একটা প্রশ্ন ছিল, সেই শব্দটি বাদ দিয়ে সে প্রশ্নটি আপনাকে করছি। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিল নয়, বরং সেটি পর্যালোচনা করবে সরকার। তো সুশীল শব্দ যেহেতু বাদ দিয়ে দিয়েছি, বলি সমাজের একটি বড় অংশ এটি বাতিল চেয়েছে, কিন্তু এই যে সরকার পর্যালোচনা চাচ্ছে, এই দুটোর আসলে কনফ্লিক্ট তৈরি হবে কিনা, বা আসলে এই যে পর্যালোচনা কি যৌক্তিক কিনা? শুনেন, এই জাহিদুর রহমান সাহেব উনি তো একসময় টকশো করতে আপনাদের এখানে এসেছেন। এখন টকশোতে যারা বসেন সাধারণত আপনারা একটা প্রশ্ন করেন, প্রশ্ন কমন না পড়লেও তো একটু কথাবার্তা বলে মাঝে মাঝে ঘুরে। পরীক্ষা হলে কি হয়, প্রশ্ন কমন না পড়লে প্রশ্নটা ছেড়ে দিয়ে চলে আসি। তো এখানে তো ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই। আপনি আমাকে প্রশ্ন করলেন, বলতে পারবো ভাই প্রশ্ন কমন পড়ে নাই, প্রশ্ন বদলাই দেন, এটা বলতে পারবো? কেউ তো বলে না। অনেকদিন টকশোতে অ্যাঙ্করিং করেন, কেউ বলে না। তো তখন কিছু না কিছু একটা বলে। তো জাহিদুর রহমান সাহেবের ওইটা হয়েছে, উনি এখন সরকারে গেছেন, এখন এই প্রশ্ন ওনার কমন পড়ে নাই। এখন কমন না পড়ে কিছু যেটা বলতে হবে, বলতেছে পর্যালোচনা করার সুযোগ আছে। তারপরে পর্যালোচনা করেন না কেন? আপনার সুযোগ আছে কি না আছে
এটা আপনি কেউ জিজ্ঞাসে? এই ঘটনা ঘটছে 9 তারিখে, ফেব্রুয়ারি 9 তারিখে। এতদিন পর্যন্ত যদি থাকে কিছু একটা যেটা নাকি আমাদের ভালো না, তো যদি আছে কিনা আপনি দেখেন না কেন? আপনি বলেন যে আমাদের স্বার্থ বিরোধী কিছু আছে কি নাই, আপনি একদিন দেখেন নাই? পত্রিকার একজন রিপোর্টার, একজন মানে লেখক, সে এটা পর্যালোচনা করে একটা রিপোর্ট লিখলো। আপনি বলেন না কেন যে রিপোর্টটা ভুল, এই রিপোর্টটা ওই পয়েন্টে ভুল, এটা বলেন। আপনি বলতে চাচ্ছেন যে যদি কিছু থাকে সেটাকে আমরা পর্যালোচনা করব, তো যদি কিছু আছে কি না আছে এটা কে খুঁজবে? আমি খুঁজবো নাকি আপনি খুঁজবেন? আপনারাই খুঁজবেন। আপনি কি এখন পর্যন্ত পর্যালোচনা করে কিছু পাইছেন? কোনো ভুল পাইছেন, ভালো পাইছেন? সেটা করেন না কেন? এইগুলো হলো কি ওই প্রশ্ন কমন না পড়লে যেটা হয়, মানে আসছে মানে যায়নি ভাই বোট, শিখা গেছে গরুর রচনা। এখন গরু নিয়ে ওই আপনার নদীর পাড়ে দাঁড় করাই দিয়ে আসে, যদি এটা বলে এক দুই দিল। নাম্বার পাওয়া যায় হ্যাঁ, আর কি, এরকম। তো উনি এই কাজ করতেছেন। তো এটা হয় কি মানে মানে যখন নাকি মনের ইচ্ছা, মানে আপনার নিজের চিন্তার বিরুদ্ধে কিছু বলতে হয়, মিথ্যা কথা তো বলতে হবে। বানায় বানায় বলে কি বলবে? এগুলি বলে। আপনি দেখবেন জাহিদুর রহমান এখন কিন্তু কোনো টক শোতে আসেন না, উনি একা আসতে চান, বলে যে আমাকে একা নিতে হবে। তো একা নিলে আপনার সঙ্গে আলাপ করে লাভ কি? কি লাভ? না, আমাদেরকেও বলেছেন এই কথা। এই যে একা আনতে হবে ওনাকে, ওনাকে একা না আনলে ওটা আসবে না। আরো একটি কেন উনি কি প্রশ্নের হয়েছে? ছোট করে উত্তর ওনাকে জানতে একা আনতে চাই। হবে। সেটা আমি অনেক হচ্ছে মন্ত্রীকে বলতে টকশো করতে দেখছি, মন্ত্রী আসছে, অন্য সাংবাদিক আসছে, অন্য একজন আসছে, উনি কথা বলতেছেন, তা না ওনার ইজ্জত যাবে, ওনার ইজ্জত যাবে। কি হবে উনি একা আসলে? আসলে ভয় পায়। ভয় পায় এই কারণে কি যে ভয়? আপনি মনে করেন অ্যাঙ্কর, কি ভয় পাচ্ছেন উনি? ভয় পেলে যার সঙ্গে আসবেন সে যদি এমন কোনো বেমাক্কা কোনো একটা লজিক দিয়ে বসে, তার জবাব তার কাছে নাই, তখন সে কি করবে? পরে গভর্নমেন্ট বলবে যে এত জায়গায় যাও, কোনো যাইও না। তো চেহারা দেখানোর একটি ইচ্ছা আছে, যাইতেও চায়। আবার প্রশ্ন কমন না পড়লে পরে কঠিন প্রশ্ন হয়ে গেলে ভয় পায়, পরীক্ষা ফেল করার ভয়। এর চেয়ে বরং একা আসে কেন? যেমন ধরেন আপনি এই প্রতিষ্ঠানে আছেন, আপনার প্রতিষ্ঠানের মালিক যদি একা আসে, প্রতিষ্ঠান থেকে বলে দিবে ওরা কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন করো না। এগুলো হলো সাজানো গোছানো প্রশ্ন, সাজানো গোছানো অনুষ্ঠান। এগুলো দেখছি ওই নাইমুল ইসলাম খান করতো, একা আসবে। নাইমুল ইসলাম খান কত টকশো করতো আমাদের সঙ্গে, একা আসবে। শফিকুল আলম সে প্রথম দিকে কিছু আসছে, সবার সঙ্গে আসছে, পরে যখন যাদের মানে হয়, বিব্রত হয়, কথা বলতে পারে না, জবাব দিতে পারে না, তখন সেও ঘোষণা করলো আমি একা আসবো। পরে উনি শেষ দিকে একা একা আসতেন। এখন উনি শুরু থেকে একটা ছোট করে প্রশ্ন করি, এই যে বাণিজ্য চুক্তি নিয়ে আমরা এত আলোচনা করছি, এত সমালোচনা করছি, এই বাণিজ্য চুক্তি যদি শেখ হাসিনার আমলে হতো তাহলে কেমন রিয়াক্ট হতো এই পুরো দেশে, বা এই যে যেসব সুশীলের কথা আমরা এতক্ষণ ডিসকাশন করলাম সেসব সুশীলদের মাঝে, কি মনে হয় আপনার? ভাই আমি তো জাহিদুর রহমানকে বলি, ভারতের সঙ্গে আওয়ামী লীগের চুক্তি নিয়ে জাহিদুর রহমান যে কথাগুলি বলছে, এখন ভারতের জায়গায় গেলে আমেরিকাকে প্রতিস্থাপন করেন। বরঞ্চ আমি তো এইটাও বলি যে ভারতের সঙ্গে মানে আওয়ামী লীগের যে চুক্তি, যে সমস্ত চুক্তিকে আমরা গোলামী চুক্তি বলি, অমুক বলি, আর একটা ছিল না 25 বছরের গোলামী চুক্তি বলছিলাম, তো ওইগুলির সঙ্গে তুলনা করলে আমরা পাচার করছি, ওইটা যদি আমরা যদি ওগুলির সঙ্গে এটা তুলনা করি, এই আমেরিকারটা, তাহলে ওইটা তো নবজাতক শিশুর মতো এটার সামনে। ওই দিন দেখলাম, কালকে তো দেখলাম যুক্তরাষ্ট্র নাকি আমাদের নৌ বন্দর, বিমানবন্দর তাদের প্রয়োজনে যে কোনো সময় ব্যবহার করতে পারবে। এরকম একটা চুক্তি ইন্ডিয়ার সঙ্গে হইলে পরে থাকতে পারতেন দেশে ওনাদের এই বিপ্লবীদের। এখন সব বিপ্লবী চুপ, কই এনসিপি, কই এনসিপি বিশাল বিপ্লবী, কই তারা চুপ। সীমান্ত নিয়ে মাঝে মাঝে কথা বলে এইগুলি লোকজন বলে যে এদের মধ্যে নাকি দেশপ্রেম আছে, অমুক। কি বলবো, এটা হাসি উঠে। কই জামাত, কই চুপ, একটা কথা বলে না। বিএনপি আলাপবাদী। আর জাহিদুর রহমান বলে যদি থাকে পর্যালোচনা করব। পর্যালোচনা করে কি হবে? আবার বাতিল করবেন? সম্প্রতি আলী রিয়াজ বলেছেন সংস্কার না হলে দেশ আবার পুরনো সেই সংকটে ফিরে যাবে। উনি যে পুরনো সংকটের কথা বললেন, এটা কি আসলে সংকটের কথা বললেন নাকি আমাদের ভয় দেখালেন? কি মনে হচ্ছে আপনার? আলী রিয়াজ সাহেবকে এটা আপনার থেকে জেনে নিয়ে পরে কথা বলি। আগে ওনার সিনিয়র নিয়ে যে একটা কথা আসছে সেটাতে আমার মতটা বলি। সিনিয়রটা প্রথম মন্ত্রীর বেলায় জিয়াউর রহমান সাহেব মশিউর রহমান জাদু মিয়াকে সম্মান করে বেশি খাতির করার জন্য সিনিয়র মন্ত্রী করছিলেন, মনে আছে? হ্যাঁ,
মনে আছে? মনে আছে। আচ্ছা, তো ওই সিনিয়র চালু হইল পর এখন সিনিয়রটা অনেকটা লিগ্যালাইজড ব্রাইবের পর্যায়ে যেতেছে। একজনকে সিনিয়র বললে ওনারও একটু সুখ সুখ ভাব লাগে, আর যারা বলে তারাও তার আনুকূল্য পাওয়ার জন্য একটু গদগদ হয়। এবং এটা করতে যাই এই সিনিয়র সাংবাদিক, সিনিয়র মন্ত্রী, এটা সংক্রমণ আমাদের আমলাতন্ত্র হয়েছে। হাসিনার আমলে কিছু লোককে খুশি করার জন্য, আমাদেরকে ঘুষ দেওয়ার জন্য যেসব কাজ করছে, এর মধ্যে একটা হলো সিনিয়র সচিব পদ সৃষ্টি করছে, বেদরকারি। সচিব তো সচিব, এর মধ্যে কয়েকজনের সিনিয়র সচিব দিয়ে আরেকটা লিগ্যালাইজড ব্রাইব সৃষ্টি করে দিল আমলাতন্ত্রে। আরেকটা করলো কি, আরেকটা ঘুষ দিল, এরশাদ যেরকম শুল্কমুক্ত গাড়ি ঘুষ দিল, তখন প্রশাসনে আমলাদেরকে ডেপুটি সেক্রেটারি পর্যন্ত বিনা সুদে গাড়ি দিল, মেনটেনেন্স খরচ দিল। এগুলো হইল অসৎ উদ্দেশ্য পূরণের জন্য যেটা করে। এখন আপনি বলতেছেন যে বাণিজ্য চুক্তি নিয়ে যে কথা একটা আসলো, যে সংশোধন বা পর্যালোচনা, তাদের এক মন্ত্রী তো বলছে যে কোনো রাষ্ট্রীয়ভাবে চুক্তি হয়ে গেলে এটা হঠাৎ করে বাতিল করা যায় না। আরে বাতিল করার জন্য আপনার শক্তি আছে কিনা সেটা দেখতে হবে। তো আপনি ট্রাম্পের সাথে চুক্তি বাতিল করতে পারলে পরের দিন আপনার সরকার থাকবে কিনা, এটা তো হাসিনা উপলব্ধি করছে। বলছে যে আমেরিকা চাইলে যে বাংলাদেশের যে কোনো সরকার পরিবর্তন করতে পারে, তো তারটাও পরিবর্তন করে দেখাই দিল। হাঁসটা কোথায় ছিল, কেমনে কি করে দিল, 5 তারিখ 6 তারিখে ডেটের জায়গায় 5 তারিখে গণেশ উল্টে দিল। পর্যালোচনা কিংবা সংশোধন কিংবা বাতিল গেরা কলে আটকাই গেলে তখন এটার থেকে মুক্তি পাওয়া কঠিন। অস্তিত্ব সংকটে যারা থাকবে সরকার, সেই সময় এগুলাতে সাহস করবে না। আপনি ট্রাম্পের সাথে বেয়াদবি করতে যাবেন, ফুট করে ওই যে ভেনিজুয়েলার মতো উঠে নিয়ে যাবে, কি করবেন? এখানে এসে সব নেমে যাবে, কি করবেন? রক্ষা করবে কে? রক্ষা করতে হলে আবার ভারত লাগবে, চীন লাগবে, দুই প্রতি সহায়তা, তারা করবে কিনা? অতএব গালবরা কথা বলে লাভ নাই। পারলে পারেন, না পারলে যেমনি আছে মানবেন, দাসখত দিয়ে আসছেন। আলী রিয়াজের কথা বলতেন, হুইজ আলী রিয়াজ? আমি যদি ভুল না করি সংস্কার কমিশনের প্রধান। কোন সংস্কার কমিশনের প্রধান? এটা কি ইউনুস সাহেবের কি আমদানি করা আমেরিকার কোথা থেকে আলী রিয়াজ আনছে? ওই আলী রিয়াজ? যদি বলি হ্যাঁ, হ্যাঁ, ওইসব আলী রিয়াজের কথা। আলী রিয়াজ কোথায় এখন? সে এখন কোথায় অবস্থান করছে তো বলতে পারছি। যে দেশে থাকে না, যে ইউনুস সাহেব বাংলাদেশি কিনা সন্দেহ। কেমন? ওই রোহিঙ্গার ওইখানে গেলে জাতিসংঘের কি একটা অকার্যকর সংস্থা জাতিসংঘ আছে না, ওইটার প্রধানের সাথে, জেনারেল সেক্রেটারির সাথে টুপি মাথায় দিলে একবার হলো, তারপরে রোহিঙ্গাতে যাইয়া ঈদ করবে বললো। আলী রিয়াজের মতো লোকটোক বাইরের থেকে এনে এখানে দেশটাকে আরো পিছিয়ে দিস। আলী রিয়াজ যদি এই দেশের হইতো তাহলে এখন যায় কেন? এখানে থাকবে, এখানে রাস্তা চলাফেরা করবে, হাঁটবে, তার সংশোধন নিয়ে কথা বলবে। এইসব সংশোধন কি হয়েছে? একটা গল্প বলে শেষ করে দিই, সব সিরিয়াস কথাবার্তা হয়। ওইটা আমি আরেকবার বলছিলাম যে এইরকম পণ্ডিত আলী রিয়াজ গং, নোবেলের ইউনুস গং, এরা মতো সব পণ্ডিতরা একদিন এক রুমের মধ্যে কয়েক মাস কাজ করতেছে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস, বছর যায়। ওই একটা বাচ্চা তাদের সামনে মাঠে একটা ঘোড়া ছড়ায়। তো বাচ্চার কৌতূহল হলে এই মানুষগুলো এত কাগজ প্রত্যেকদিন কাজ করে। একদিন জিজ্ঞেস করলে আপনারা কি করতেছেন? বলে যে আমরা একটা গবেষণা করতেছি। এত বছর ধরে এত গবেষণা কি? বলে যে ঘোড়ার সামনের উপরের মাড়িতে কয়টা দাঁত, ওইটা গবেষণা করে। যে আল্লাহ, এটার জন্য আপনি এরকম মাসকে মাস এত কাগজ এরকম, আমার ঘোড়াটারে হা করায় দেখেন না, তাইলে তো হয়ে যায়। আপনি এই দেশের যে সিস্টেম, এখানকার অনুযায়ী আপনি সংস্কার করবেন না। ওই আলী রিয়াজ সেখান থেকে একটু নখ আনবেন যেটার মধ্যে রক্ত প্রবাহ নাই, আরেকজন থেকে একটু চুল নিবেন যেটার মধ্যে রক্ত প্রবাহ নাই, এই জাতীয় যেগুলো কার্যকর নয় সেগুলো আনি গুটা দিয়া ওই একটা স্যালাইন বানানোর অ্যাডভার্টাইজমেন্ট করবেন। এটা হয় না। যেখানে যেটা মানুষের সাথে কথা বলতে হয় তার অনুধাবন করার বুঝার শক্তি অনুযায়ী। আপনি গরু গাড়ির মধ্যে জেটের ইঞ্জিন দিলে হবে নাকি? এখানে রাজনৈতিক দল নাই, গড়ে উঠে নাই, পারিবারিক দল। 2টা রাজকীয় দল হয়েছে, উলট পালট তারা আসে। নিজের দলে গণতন্ত্র নাই, সেখানে গণতন্ত্রের কথা বলে। হ্যাঁ, নিজের উত্তরাধিকার সূত্রে আইলে ওই যে হয়ে যাবে, রাহুল গান্ধী হয়ে যাবে কেন নেতা মনে করেন। আমরা দেশেরটা বললে তো আবার দড়ি ফেলবে, অসুবিধা, বড়গুলো আসবে না, এটা হবে না। আপনার আলী রিয়াজ যেটা সংস্কার করছে, এগুলো এখন শোনা যায়। কয়টা কমিশন হইল,
10টা 11টা 12টা এসে, হ্যাঁ, সময় কাটানোর জন্য ওই যে ঘোড়ার উপরে মাড়িতে কয়টা দাঁত, ইউনূস সাহেব আরও থাকতে চাইছিল, থাকার জন্য এইসব কলা কৌশল। মাঝখানে একবার উঠলো না, তাকে সংস্কারক বলবে কিনা, রাজা রহমান রায়ের পর্যায়ে নিয়ে যাবে কিনা সংস্কারক বলে, তারপর না উনি নিষেধ করছেন। প্রেস সচিব সর্বস্ব সংস্কারক, যা ওই যে শফিকুল্লাহ কে একজন আছে এ মাইকাতে বলতে প্রেস সচিব ছিলেন, হ্যাঁ প্রেস সচিব সর্বস্ব সংস্কারক গুলা এই কথা বললে মনে হয় এই সবকিছু। তো এখন কোথায় সেগুলা আছেন? তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রপত্রিকার দায়িত্বে হয়তো বা আছেন, থাকবেন, এভাবেই থাকবে। আমি এবার জনাব মাসুদ কামালের কাছে যাই। আপনি নিশ্চয়ই দেখেছেন কক্সবাজারে এতদিন তো জয় বাংলা বলা অপরাধ ছিল, এখন দেখলাম আমরা লেখা অপরাধ। জয় বাংলা লিখবার কারণে একজনকে মারধর করে থানায় দেওয়া হয়েছে। পরবর্তীতে তাকে তার মা যখন ছাড়িয়ে আনতে যান, তার মায়ের উপর প্রহার করা হয়, যার কারণে সেই মায়ের মৃত্যুও হয়েছে। তো জানতে চাই যে শুধুমাত্র লিখেছে এমন অভিযোগে একজনকে মারধর করে থানায় দেওয়া আসলে যুক্তিসঙ্গত কিনা, আর যেই মা তার সন্তানকে ছাড়িয়ে আনতে গেলেন, মায়ের আসলে কি দোষ ছিল, মাকে কেন মেরে ফেলতে হলো? এগুলি প্রমাণ করে কোন দিকে যাচ্ছে? এগুলো প্রমাণ করে যে দেশে কোনো আইন বিচার কিছু নাই। আসলে জয় বাংলা বললে, জয় বাংলা লিখলে অপরাধ কেন? সেটাই তো আমরা এই প্রশ্নের কোনো জবাব আছে? জবাব নাই। এই প্রশ্নের কোনো জবাব নাই। তো অথচ দেশ চলছে, এবং যারা তাকে মেরেছে তার কোনো বিচার হবে? হবে না। এটা ইউনূস আমলে এরকম হতো। ইউনূস আমলে মনে আছে আপনার, একবার ভাঙা 32 নম্বর ভেঙে ফেলার পরে ভাঙা 32 নম্বর সামনে এক ভদ্রমহিলা গিয়েছিলেন, বয়স্ক প্রৌঢ়া মহিলা, তাকে এক ইয়াং লেডি মারধর করেছে। পুলিশ কাকে ধরে নিয়ে গেছিল? যে মার খেয়েছে তাকে। যে মারধর করেছে তাকে নিয়ে গিয়েছিল? নেয়নি তো। যে করেছে, যে মেরেছে তাকে নেয়নি। যে মার খেয়েছে তাকে নিয়ে গেছে, নিয়ে যে পুরনো একটা মামলায় ঢুকাই দিয়েছে তার নাম। তো এই জিনিসটা যে মানে ঠিক হয়নি অথবা কি হয়েছে এটা বোঝার মতন বুদ্ধি দেশের মানুষের সবারই আছে, খালি উনাদের বোঝার মতো বুদ্ধি নাই যে আমরা যে কাজটা করলাম এটা সবাই যে বুঝছে, সবাই যে আমাদের এখানে হাসাহাসি করছে, এইটা তারা বুঝে নাই। আইন আছে দেশে। আমি আপনাকে ছোট্ট কথা বলি, ধরেন 32 নম্বরটা ভেঙে ফেলেছে, ভাঙছে না? ভাঙার পর যেদিন ভাঙছে ওই দিন ডক্টর ইউনূসের কিছু লাজলজ্জা হয়তো ছিল, উনি কিন্তু ওই রাত্রেই উনি কিন্তু বিবৃতি দিয়েছেন যে এটা ভালো হয়নি বলেছেন। একবার দিয়ে মনে হলো বোধ হয় 2-1টা শব্দ উল্টাপাল্টা হয়েছে, উনি দ্বিতীয়বার আবার দিয়েছেন ওই একই বিবৃতি, একটু চেঞ্জ করে আবার দিয়েছেন যে এই কাজটা ঠিক হয়নি। ওকে, এই যে ঠিক হয়নি কাজটা, এটা নিয়ে কোনো মামলা হয়েছে? আজকে এতদিন হয়ে গেছে। একটা সিম্পল কোশ্চেন, একটা বাড়ি ভাঙছে, বাড়ি ভাঙা নিয়ে, বাড়ি ভাঙাটাকে ঠিক বাংলাদেশে আইন অনুযায়ী বললো মবে করছে, এটা নিয়ে কোনো মামলা হয়েছে? ওখানে থেকে থানা আছে, কোনো মামলা হয়েছে? হয়নি তো। সরকার তো বাদী হয়ে একটা মামলা করতে পারতো। প্রধান উপস্থিত যেটা বলে ঠিক হয় নাই, বেঠিক একটা মামলা তো হবে, বিচার তো হবে। বিচার হয়েছে। দেখুন, এই যে ইতিহাসের কিন্তু একটি অংশ, একটি বড় অংশ, এই 32 নম্বর যে এত বড় আয়োজন করে ভাঙা হলো, এবং সেই সময়কার সরকার এবং বর্তমান সরকার আমরা কোনো ব্যবস্থা নিতে দেখছি না। এই হ্যাঁ, আপনার কাছে কি মনে হয় এই ব্যবস্থাটা আমরা কেন নিতে দেখছি না? এটা হলো কি যে মানুষের যদি আপনার মনের মধ্যে থাকে মব, হ্যাঁ, আপনার মনোজগতের চিন্তায় আপনি ভাবেন যে আমি গাইড জুড়ে এটা ছিনিয়ে নেব, তখন যখন অন্যরা ছিনায় নেয় তখন আপনার কাছে এটা স্বাভাবিক মনে হয়। কাজে এখানেও তাই হয়েছে, আমি গাইড জুড়ে ভেঙে ফেলবো, আমার মতের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে আমি নিশ্চিহ্ন করে দেব, গুড়িয়ে দেব। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা যখন দায়িত্বে থাকা ব্যক্তির মধ্যে থাকে তখন এগুলো ঘটতে থাকে। যে ঘটনা ইউনূস সাহেবের আমলে ঘটেছে, সেই ঘটনার এই ধারাবাহিকতা হলো এই জয় বাংলা লেখার কারণে তাকে গ্রেপ্তার করা। ওই ধারাবাহিকতা একই জিনিস, মানে মন মানসিকতার দিক দিয়ে একই আছে। তো এটা কি আইনের শাসন হলো? আপনি আমাকে এই কথাটা বলেন, এটা আইনের শাসন হলো? হলো না তো। ইউনূস সরকারের আমলে একবার একটা টক শোতে আমি গিয়েছিলাম, ওখানে আমার এক ভদ্রলোকের সঙ্গে কথা,
আলাপ প্রসঙ্গ হচ্ছিল আওয়ামী লীগ না, আওয়ামী লীগ কবে আসবে না আসবে, অথবা আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না, আওয়ামী লীগের আসা উচিত কি উচিত না, এই প্রসঙ্গটা আপনি এখানে তুলে ধর, আমার সঙ্গে ওনার একটা তর্ক হতে পারে, উনি একটা মনে করতে পারেন, আমি একটা মনে করতে পারি, এগুলো হতে পারে। কিন্তু ওই ভদ্রলোক বলে বসলেন কি, উনি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলই মনে করেন না, আওয়ামী লীগ হলো একটা মাফিয়া গ্রুপ। উনি বলছেন যে আওয়ামী লীগকে আমি কোনো রাজনৈতিক দলই মনে করি না, এটা একটা মাফিয়া গ্রুপ। এটা তো উনি ওনার চিন্তা থেকে বলছেন, মানে এই চিন্তাটা উনি বিশ্বাস করেন, বিশ্বাস তো করেন। সেই লোক এখন সরকারের প্রতিমন্ত্রী মর্যাদার একজন ব্যক্তি, সেই ব্যক্তি। তো উনি যদি উনি তো এখানে ওই চিন্তা নিয়ে যেখানে আসছেন, অথবা যদি উল্টা করে বলি, ওই ধরনের চিন্তা ধারণ করেন বলেই উনি মন্ত্রী হতে পেরেছেন। তাই তো উনি মন্ত্রী, এটাই ওনার যোগ্যতা। এই যোগ্যতা যাদের মধ্যে আছে তারাই মন্ত্রী হতে পারবে। তাহলে সেই মন্ত্রীর কাছ থেকে, সেটা কেন আপনার বলি, সেই মন্ত্রীর কাছ থেকে যারা এই দেশে জয় বাংলা লিখবে, তারা তো এই বিচারটাই পাবে। আমি আমার উত্তর পেয়েছি। আপনার কাছেও মুজিবুর রহমান একই প্রশ্ন রাখতে চাই। এই যে শুধুমাত্র জয় বাংলা লেখার অভিযোগে সন্তানকে তুলে নিয়ে যাওয়া হলো পুলিশে দেওয়ার জন্য, এবং সেই সন্তানকে উদ্ধার করতে গিয়ে মা মৃত অবস্থায় ফেরত আসলেন, লাশ হয়ে ফেরত আসলেন, এটি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। আপনার একটা বিষয় হলো, আমাদের যে সোকল সুশীল বা আসলে সুশীল বা টকশো ক্যাডারের সদস্য মানুষগুলো তার নীতিতে একরকম থাকে না। সমস্যা হয়ে এসে ওই জায়গায় যখন টকশো ক্যাডারের সদস্য থাকে, তখন যেসব বকাবাজি করে, আমি টকশোর বাংলা করছি আপনার বকবকানি পেশাল কেসাল, তো সেই সময় একরকম কথা বলে, আবার যখন টকশো ক্যাডার থেকে উপদেষ্টা মন্ত্রী এসব পদে চলে যায়, তখন তাকে চেনা যায় না, মনে হয় যেন এটা কি আগের ওই লোকটা। তো এই জাতীয় যাদের রূপ বদলায়, ওগুলোর থেকে ভালো কিছু আশা করা যাবে না। আসেন জয় বাংলা বলা, আমি প্রায় বলি, এখনো বলি, আমাকে এই জন্য ফ্যাসিস্টের দোসর বলে। যারা ফ্যাসিস্টের দোসর মাঝে মাঝে বলতে চায় আমার কথা শুনে, তারা আমার বই পড়ে দেখে না যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর পর্যন্ত আমি কি কড়া সমালোচনা করলাম। ভালোটা ভালো বলছি ওপেন, সে আমলেও করলাম। ফ্যাসিস্ট বানান পারে না, কিন্তু ফ্যাসিস্ট করে। আপনার মুখে ভালো কথা শুনতে চায় না, সবসময় খারাপই শুনতে চায়, সেজন্য আপনাকে তারেক রহমান চিৎকার করতেছে, তারেক রহমানের তারিখ ইংরেজিতে বানান করতে পারে না, আমি তো এগুলো জিজ্ঞেস করি। তো এইগুলো এই পর্যায়ে যাবে। জয় বাংলা বললে যদি গুনাহ হয়, সেটা হয়ে যাবে কি জাতীয়, না গুনাহ হওয়া তো সেটি আলাদা ব্যাপার, সেটি তো সৃষ্টিকর্তা শাস্তি দিবেন, কিন্তু এখানে তো এখান থেকেই শাস্তি পেয়ে যাচ্ছে। আর গুনাহ তো এখানের গুনাহ বলতেছে, আল্লাহর গুনাহ নিয়ে তো আমি কথা বলি না, কারণ আমি আল্লাহরে ভয় কম পাই। কিন্তু নামাজ না পড়লে আমার মা নারকেল ছোলা দিয়ে মারতেন, মাকে ভয় পাইতাম বেশি। একটা সময় আছে, আপনি কোন সময় কাকে বেশি মানবেন। আমি ছোট থাকতে নামাজ পড়ার জন্য মাকে বেশি ভয় পেতাম, কারণ মা নারকেলের ছোলা দিয়ে মারতো, এবং মাকে ফাঁকি দেওয়ার জন্য উজু করতাম কিভাবে, শীতের সময় হাত দুইটারে ফুট করে পানিতে ভিজাই ফেলছি, এই ভিজা হাত দিয়ে মুখ লাগাইলাম, পা লাগাইলাম, উজু করছস মা, সেকেলে মহিলা বড় বেশি মনে হয়, উজু করছস মা, এই দেখেন না উজু করছি, আবার বলি না, মিথ্যা বললে গুনাহ হবে, কেমন, এই দেখেন না, নামাজ পড়ি নাই, বসে রইলাম, সবসময় তাসাউদ পড়তেছি, নামাজ পড়ছস, আমি তো বসে নামাজ, মা দেখেন না কি করতেছি, কিন্তু নামাজ পড়তে বলতেছি না। এখন যারা আছে কিছু বদমাইশ অমায়িক খচ্চর, কেমন, এরা কথাবার্তা ঘুরায়, বাপ আমার বাপ আমি চিনছি কোনো সময়, মা বলছে, চাচা বলছে, ফুফু বলছে এটা তোর বাপ, আবার বাপে করলো নিয়ে আব্বু আব্বু করছে, বাপ চিনছি। এখন যদি বাপ চিনা ভুলে যায়, তার জন্ম নিয়ে প্রশ্ন ওঠে। কেমন, আপনি জয় বাংলা বললে যদি এখন, এই যে আপনি এখন টেলিভিশনে আমরা জয় বাংলা মুখ দিয়ে বলতেছি না, আমরা তিনজনে তাহলে অ্যারেস্ট করে নিয়ে যান, বাঁধেন, পিটান, এরা আলোচনা জয় বাংলা শব্দ। আরে আপনি বাপ যদি অস্বীকার করে ফেলেন, তাহলে তো এবার ডিএনএ টেস্ট করে দেখার দরকার, মায়ের সাক্ষী দরকার, আপনি কোথার থেকে আসছেন। পরিণতি ভালো না এগুলো। আওয়ামী লীগ দোষ করছে, বিচার হবে, যে কোনো দোষী বিবেচ হবে। আপনি বাজাদের আমলের একটা ঘটনা আপনাকে বলি, আমি আগেও বলছি, 2003 বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান দুইজনকে একসাথে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। ওই দুইজনের সম্মান রাখার জন্য ওই বছর আর কাউকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়নি।
এবং আমি তখন ক্যাবিনেট ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি, দুইজনের সাইটেশন লেখার দায়িত্ব ডক্টর শাহাদাতকে আমার উপর দিয়েছেন। নির্দেশ দেওয়া হয়েছে দুইজন সম্পর্কে ব্যালেন্সড হইতে লিখতে হবে। তাদের তখন বিএনপি এটা করছে কি জন্য, যে দুইজনকে এক পর্যায়ে নিয়ে আসা। জিয়াউর রহমান যেহেতু সাইজে একটু ছোট ছিলেন, খাটো, বঙ্গবন্ধু ছিল, অত জিয়াউর রহমানের টেনে একটু উপরে উঠাইতে হবে, বঙ্গবন্ধুর চেপে একটু নিচে নামাইতে হবে, দুইজনকে একসাথে স্বাধীনতা হবে। সেই সময় বঙ্গবন্ধু শব্দটা লেখা নিয়ে, এই যে এটা বললাম যেহেতু এখন জয় বাংলা লেখা নিয়ে এলো, বঙ্গবন্ধু সাইটেশনে তাকে বঙ্গবন্ধু খেতাব দেওয়া হয়েছে এই শব্দটা লেখার জন্য বিএনপির কোর কমিটির 4 জনকে ওই সাইটেশন দেখাতে হতো। 4 জনের মধ্যে 3 জন মারা গেছে, শুধু একজন জীবিত আছেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর মান্নান ভূঁইয়া মারা গেছে, তরিকুল ইসলাম মারা গেছে, এবং বেনাহুদা ব্যারিস্টার নাজমুল মারা গেছে। এই 4 জনের মধ্যে প্রথম যখন আপনার মান্নান ভূঁইয়ার কাছে নিয়ে গেলাম দেখানোর জন্য, মান্নান ভূঁইয়ার রাগে লাল কাঠি দিয়ে বঙ্গবন্ধু কেটে দিল। কিসের বঙ্গবন্ধু, আমরা চিনি নাকি তাকে? কিন্তু যেহেতু মান্নান ভূঁইয়া দলের সাধারণ সম্পাদক কেটে দিছে, বাকি 2 জন 3 জন একসাথে বলল। আমি এসে বললাম ডক্টর সাদাতকে, স্যার ওনারা তো কেটে দিলেন, রাগও করলেন, যে কিসের বঙ্গবন্ধু, তাকে আমরা বঙ্গবন্ধুও বলি না, চিনিও না। তো ম্যাডামের কাছে এটা উঠানো দরকার, কারণ ইতিহাসের অংশ তো। ডক্টর সাদাত যেহেতু তার চুক্তির জন্য বেশি আগ্রহী, এরা চুক্তির জন্য চাইলে বলে যে আপনি উঠে গেন। আমি ক্ষুদ্র জয়েন্ট সেক্রেটারি, আমি ম্যাডামের কাছে 12ই মার্চ 2003 ফাইনাল করার জন্য ম্যাডামের অফিসে তার রুমে আমরা বৈঠক বসলাম। আমি এটা উঠানোর সাথে সাথে তারা আমাকে আবার আক্রমণ করলো। আমরা যে ম্যাডাম আপনাদের জন্য এটা ভালো হবে, ইতিহাসে এটা থাকে। ম্যাডাম তো এইভাবে চুপ করে থাকে, তখন উনি এইভাবে থেকে চট করে বলে দিলেন যে আপনারা স্বীকার করেন বা না করেন, জনগণ যে খেতাব দিয়েছে, যেটা ইতিহাস সেটা থাকবে। তখন সাইটেশনে বঙ্গবন্ধু কথাটা লেখা গেল। আবার জিয়াউর রহমান সাহেবকে এক মুক্তিযোদ্ধা জিজ্ঞেস করছিল, ওই মুক্তিযোদ্ধা 2টা কোরবান দেয় সবসময়, একটা বঙ্গবন্ধুর নামে, একটা জিয়াউর রহমান সাহেবের নামে। তো জিয়াউর রহমান সাহেবকে সে সামনাসামনি জিজ্ঞেস করছিল যে আপনি বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করবেন। তখন প্রেসিডেন্ট যা বলছিল, তিনি এত মহান নেতা, তাকে ইতিহাস মূল্যায়ন করে জনগণরা আমার পক্ষে সম্ভব নয়। জিয়াউর রহমান সাহেব কোনো দিন, বেগম খালেদা জিয়া কোনো দিন বঙ্গবন্ধু নিয়ে কোনো রকমের কথা বলে নাই। প্রতিহিংসা শুরু হইলো তো বলে হাসিনা খালেদা এদের মধ্যে লড়াই হইলো, সেগুলা ঘটলো। অতএব জিয়া বা জয় বাংলা লেখার জন্য, বঙ্গবন্ধু বলার জন্য যারা এগুলা করে, তাদেরকে আমার ওই রকম একটা কথা বলতে হয় যে বাপ না চিনলে, ডিএনএ টেস্ট করে মায়ের সাক্ষী নিয়ে বাপ চিনতে গেলে সুবিধা হবে না। জি, আপনার কাছে একটু ছোট করে আরেকটা প্রশ্নের উত্তর জানবো। আপনি বলছিলেন যে আপনাকে এক সময় ট্যাগিং দেওয়া হয়েছে, বলা হয়েছে ফ্যাসিবাদের দোসর, এটা ওটা। কাউকে বিএনপির ট্যাগ দেওয়া হয়েছে বিভিন্ন সময়, কাউকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়েছে, আর ফ্যাসিবাদ তো বলাই হয়, রাজাকারের ট্যাগও দেওয়া হয়েছে। এখন কি এমন, এখন আর দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বেড়ে গেছে হচ্ছে গুপ্ত ট্যাগিং। হ্যাঁ, তো এই যে ট্যাগিং এর রাজনীতি, এটি আসলে কেন এত স্ট্যাবলিশ হচ্ছে বা কেন এত পাওয়ারফুল হচ্ছে? এটি কি এখনকার দিনে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে নাকি? আমার ট্যাগিংটা তো আমার একটা কপাল মন্দ। সে কপাল মন্দ হলো, আমি খাঁটি পিওর আমলা হিসাবে চলতে চেয়েছি, চলেছি, আমার কোনো দল নাই। কিন্তু বাজাদের আমলে আমাকে, খাঁটি আমলা হয়ে যখন চলতে চেয়েছেন, তখন কি পথে ডিফিকাল্টিজ আসে নাই? হ্যাঁ, ওই তো বলতেছি, সেই বলি। তখন বাজাদ আমলে আমাকে 4 বার সরকারি সচিব হিসাবে পদোন্নতি দেওয়া হয় নাই, বঞ্চিত করা হয়েছে। বলে কি এটা আওয়ামী না, তখন আমার আওয়ামী ট্যাগ দিল। আবার আওয়ামী লীগ আমলে আমাকে বলে যে সালাউদ্দিন ইউসুফ স্বাস্থ্যমন্ত্রী, শেখ সেলিম স্বাস্থ্যমন্ত্রী, বলে যে এটা তো পুরো বিএনপির লোক, আমাদের পোলাপাইনের কথাবার্তা রাখে না, তাদেরকে টেন্ডার দে না। তো এইটা করতে করতে এবং এক পর্যায়ে তো পরে আমাকে বাদ বেচতে শেরাটন হোটেলে পাঠাই দিল, সচিবালয়ে রাখলো না। এবং 8 মাস আমি ছুটিতে ছিলাম, কারণ আমি জুনিয়র আন্ডারে চাকরি করব না, চাকরি গেলে যাক। তারপরে প্রমোশন হওয়ার পরে আবার জয়েন করলাম। তো ট্যাগ করে এগুলা বলে লাভ নাই। এখন যেটা আপনি বলছেন গুপ্ত সুপ্ত কেমন, সেটা নিয়ে বলেন। মানুষ রং বদলাবে, স্বার্থের জন্য মানুষ পারে না এমন কিছু করে না। এরা বিশেষ করে ক্ষমতার যদি মোহ একবার আসে, তখন চলে বলে কলে কৌশলে যে যেভাবে পারে
The ultimate goal is the chair. So for having the chair, he or she can do and undo anything. যারা ক্ষমতার মোহে পড়ে চলে যাবে, সম্পদের মোহে যাবে, সেটাতে এরকম দশা হবে। এই যে আমার লাগে কত, একটা মানুষ ভোগ করতে পারে কতটুকু, সারা জীবন সারা দিন কি পোশাক বদলাবে, সারাদিন কেবল খাবে, এই দুইটাই তো। আর একটা বায়োলজিক্যাল নিড তো অটোমেটিক্যালি ইনসারি চলে যাবে। তো খাওয়া পড়ার জন্য কত দরকার, কিন্তু আপনি মরার আগ পর্যন্ত ব্যস্ত থাকবেন, সম্পদের মোহে মোহাচ্ছন্ন থাকবেন। এটা সৃষ্টির বৈশিষ্ট্য। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেও রাখছে যে তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় মোহাচ্ছন্ন থাকবে। আল্লাহকুমু তাকাসুর, কতক্ষণ? হাত্তা যুরতুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত। পরের অংশ যে সতর্ক করে কাল্লা সাহবা তালামুন, এটা ঠিক নয়। আবারও বলি সুম্মা কাল্লা সালাম, এটা ঠিক নয়। এটা তো চাইবে না। মোহটা এইরকম। ওই যে আমাদের প্রধানমন্ত্রী বলছেন না চেয়ারে, এটা খুব গরম চেয়ার, তারেক সাহেব বলছেন না গরম চেয়ার। তো এত গরম চেয়ার হলে এটার জন্য এত আসেন কেন? না আসলেই তো পারতেন, বসেন কেন? যত গরম বলে সেখানে আসতে চায়, মজা আছে। যত গরম তত মজা। এখানে আপনি সুপ্ত গুপ্ত নীতি থাকবে না। রাজনীতিতে কারো বেলায় নীতির ক্ষেত্রে আপোষ নেই, কারো ক্ষেত্রে আপোষের বেলায় নীতি নাই। এটা আছে না? ঋণ খেলাফি, বিল খেলাফি, রাজনীতিতে দল খেলাফি আছে না? সে স্বামী স্ত্রী বদলায়, স্ত্রী স্বামী বদলায়। আজকে এখানে ভালো লাগে না, এই দল সারে ওইদিকে এলাম, ওই দল সারি ওইদিকে এলাম, আবার ওইদিকে এলাম। একটু যদি ক্ষমতা পায়, একটু যদি ক্ষমতা পায়। এই যে বলছে রুমিন ফারহানা শুধু বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলছে। রুমিন ফারহানাকে বহিষ্কার না করে অলি হায়দের যোগ্য মেয়েটাকে যদি বিএনপি মনোনয়ন দিয়ে মন্ত্রী করে দিত, তখন কি রুমিন ফারহানা এই সুরে কথা বলতো? দেয়ার লাইস ডাউট। সময় সুযোগে অনেক কিছু আসে। জি, আমি জনাব মাসুদ কামালের কাছে যাব, তবে তার আগে আরো একটি প্রশ্ন করার লোভ আমি ছাড়তে পারছি না। আমার যারা অতিথি আসেন তাদের কাছে এই সময় আমি এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমি করেই থাকি, এজন্য আপনার কাছেও করতে চাই। আমরা দেখছি, শুরুতেও কথা বলছিলাম যে প্রায় হামে 500-র বেশি শিশু মারা গেছে এবং এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তো এই মুহূর্তে আমাদের সাবেক যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু কোনো শোক বার্তা জানাননি এবং তাদের বাবা মায়ের প্রতি কোনো সমবেদনা জানাননি। আপনি এটাকে কিভাবে দেখছেন? কেন জানাননি? কি মনে হয় কেন? উনি তো শান্তিতে নোবেল পেলেন, এই যে এত অশান্তি সৃষ্টি হয়েছে এখানে সমবেদনা জানালেন না, এটিকে আপনি কিভাবে দেখেন? গোয়ালার দুধ কোনোদিন খারাপ বলে না। গোয়ালার দুধে পানি থাকলে সে গোয়ালা কোনোদিন বলবে না যে আমি পানি দিয়েছি। এটা বড় যখন আমরা গ্রাম দেশে দুধ দুই রকমের, একটা আইসা দুধ, একটা হাইলা দুধ বলতো। ছোট থাকতে গ্রামে ছিলাম তো, গরুর মাঠে মুখ দিয়ে দুধ শুষিয়ে খেয়ে ফেলছি। তো আইসা দুধ হইলো যেটার একটু পাতলা দুধ হয়, হাইলা দুধ হইলো যেটা দুধ একটু ঘন হয়। এখন ইউনূস সাহেবের নিজের লিগেসি তো হামে মৃত্যু। তো উনি কিভাবে এখন সেটা বলবেন? এটা তো তার ব্যর্থতা, তার ব্যর্থতা নিয়ে উনি বলবেন কিভাবে? আর শোক জানানো, শান্তিতে নোবেল পাইছেন, উনি শান্তিতে পেয়েছেন, আর এখন অশান্তির জন্য আরেকবার নোবেলও তো পেতে পারেন, অসুবিধা কি? নোবেল পাওয়ার জন্য আমি একটা কথা একদিন বলছিলাম যে একটা কানেকশন থাকতে হয়, শুধু যোগ্যতা, লবিং বা কানেকশন হলে ইহুদি কানেকশন থাকতে হয়। মোর ওর লেস যতজন নোবেল পায় সবগুলো খুঁজে টুজে দেখবেন ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি একটা কানেকশন থাকে। আমাদের ইউনূস সাহেবের নোবেলের মধ্যেও বিল ক্লিনটনের একটা স্ত্রী, কি হিলারি ক্লিনটন না কি ছিল, তাদের কি একটা ফাউন্ডেশন ছিল, সেখানে অর্থদানের ব্যাপার ছিল, তাদের সাথে বন্ধুত্বের ব্যাপার ছিল। ওইসব কারণে তাকে অর্থনীতিতে মেনলি দেওয়ার চিন্তা ভাবনা হয়েছিল। কিন্তু অর্থনীতি যেহেতু আরেকজনকে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেল, তখন তারের টাইনা টুইনা এনে ওই যে গরুর রচনা নদীতে নেওয়ার মতো করে যে ঠিক আছে গ্রামীণের এই যেসব লোন টোনের কার্যক্রম এগুলা শান্তি হইল, অতএব গ্রামীণ আর ইউনূসকে শান্তিতে দিয়ে দাও। তো উনি সেই শান্তির পুরস্কার তো বাংলাদেশে দিলেন। শান্তি কাকে বলে দেখ, আই এম ফাদার অফ দ্য ভায়োলেন্স, আমি কি শিখাই দিলাম, যুগ যুগ তোমরা এটা করবা। জি, ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, এবার আপনার কাছে ফিরতে চাই। ব্যাংকে যাদের টাকা আছে, আমি একটু বলি যে এটা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ প্রশ্ন করতে চাচ্ছি, তো একটু ছোট করেই উত্তর চাইবো। ব্যাংকে যাদের টাকা আছে, তারা সেই টাকাটি তুলতেও পারছে না এবং এর লভ্যাংশ পাচ্ছে না। যেহেতু সেই টাকার লভ্যাংশ পাচ্ছে না, তুলতেও পারছে না, তারা একটি সংকটময় পরিস্থিতিতে আছে। সেই টাকাকে আবার সম্পদ দেখিয়ে সেই টাকার উপরে কর দিতে হবে।
এটি আসলে কতটুকু যৌক্তিক? কারণ তারা তো একটা বলা যায় খুব সংকটময় পরিস্থিতিতে টাকা তুলতে গেলে সেই টাকাটি পাচ্ছে না, অনেকে চিকিৎসা করতে যাচ্ছেন, চিকিৎসা টাকা পাচ্ছেন না, মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, এমনকি অনেকে কোরবানিও দিতে পারবেন না বলছেন এই টাকা তুলতে না পারলে। সে অবস্থায় এই টাকাকে সম্পদ দেখিয়ে আসলে কর দেওয়া কতখানি যৌক্তিক? এই প্রশ্ন আসলে উনি ছিলেন অ্যাপ্রোপ্রিয়েট ব্যক্তি। হ্যাঁ, ওনাকেও আমি করতে চাই, যদি আপনারা আমাকে একটু বাড়তি সময় দেন। হ্যাঁ, এটা হলো আপনি ওই 5টা ব্যাংকের কথা বলছিলেন তো, এটা হলো ওই 5টা ব্যাংক, 5টা ইসলামী ব্যাংক যেগুলোকে একসঙ্গে করে সম্মিলিত ইসলামী ব্যাংক বানানো হয়েছে। ওখানে আপনি চিন্তাও করতে পারবেন না, 75 লাখ গ্রাহক আছে ওখানে। এই 75 লাখ গ্রাহকের যে কি দুর্ভোগ, আমি নিজেও আছি, কি দুঃসহ জীবন তাদের। মানে আমি আমার ফ্যামিলিতেও আছে, আমার শাশুড়ি, আমার ওয়াইফের মা, উনি একটা কলেজে ছিলেন আর কি। উনার মানে থাকে এলাকায় থাকে, একা থাকেন। তো উনার কলেজ থেকে উনি চাকরি শেষ হয়ে যাওয়ার পরে যা টাকা পাইছেন সব টাকা এক্সিম ব্যাংকে রাখছিলেন। সেই টাকা দিয়ে উনি সংসার চালাইতেন, ওটা প্রফিট দিয়ে। এবং সেখানে কি হলো, এখন উনি টাকা পাচ্ছেন না। ব্যাংকে গেলে পরে ব্যাংকে ম্যানেজার কখনো থাকে কখনো থাকে না। একটা কার্ড ধরাই দিছে থানা পর্যায়ে, কার্ডে যে ব্যাংকিং করলে 500 টাকা করে প্রতিদিন পায়, কখনো 1000 টাকা পায়, এর চেয়ে বেশি টাকা পায় না। ওরা লভ্যাংশও পাচ্ছে না। হঠাৎ করে বলতেছে কি 2025 সালে যে লভ্যাংশ যেটা দেওয়া হয়েছিল ওটা ফেরত নিবে। দেখেন, আমি এটা বলি, একটা রাষ্ট্র যখন নাকি ভেঙে যায়, একটা রাষ্ট্র যখন তার কার্যকারিতা হারায়, তখন এই ধরনের দৃশ্য দেখা যায়। এই যে একটা ব্যাংক, আমি কি একটা ব্যাংক করতে পারবো? আমি চলে একটা ব্যাংক খুলে বসলাম, পারবো না। কারণ রাষ্ট্র দেখবে আমি ব্যাংক চালানোর জন্য যোগ্যতা সম্পন্ন কিনা। এবং ব্যাংকটা খোলার পর আমার বিভিন্ন কর্মকাণ্ড যদি ব্যাংকিং সিস্টেমের বাইরে যায়, এটা দেখভালের জন্য একটা কেন্দ্রীয় ব্যাংক আছে, তারা প্রতিনিয়ত দেখে। তো এইটা যদি কারো ব্যর্থতা হয়, এটা রাষ্ট্রের ব্যর্থতা। যে টাকাটা রেখেছে সে কিন্তু রাষ্ট্রের উপর ভরসা করে রেখেছে। আমি বাংলাদেশ গভর্নমেন্টকে মনে করি সে চালাতে পারবে, অতএব টাকাটা রাখছে, তার উপরে ভরসা করে রাখছে। এখন রাষ্ট্র চুপ, এখন রাষ্ট্র কিছু বলে না। 75 লাখ গ্রাহকের আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? ধরেন ওই 2জন করে ধরি, 1.5 কোটি লোক এখানে, তাদের জন্য আপনার কোনো মানে পেইন নাই, তাদের চিন্তা করেন না। এটা হলো রাষ্ট্রের চেহারা। আগের গভর্নমেন্ট করছে এটা, পুরো জিনিসটা এটা ক্রিয়েট করছে এই আহসান এস মনসুর। তার ব্যক্তিগত ক্ষোভের কারণে, ব্যক্তিগত লোভ লালসার কারণে সেটা করছে। সে এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে, এক্সিম ব্যাংকের চেয়ারম্যানকে চোর ছিল, কোনো সমস্যা নাই, আমি মানতে রাজি আছি। তার চেয়ারম্যানের সঙ্গে উনি এক সময় ব্র্যাক ব্যাংকে ছিলেন, এই আহসান এস মনসুর। ওই সময় তার সঙ্গে একটা ঝামেলা হয়েছিল। এই ঝামেলাটাকে চরিতার্থ করার জন্য উনি 5টা ব্যাংকে একসঙ্গে বললো এই ব্যাংকগুলো দুর্বল ব্যাংক। যখন বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান বলে, গভর্নর বলে একটা ব্যাংক দুর্বল, তবে এই ব্যাংকে আর কিছু থাকে? ব্যাংক তো ভাই চলে মানুষের বিশ্বাসের উপর। সবাই যে হুমড়ি খেয়ে পড়ে ওই ব্যাংকগুলো টাকা তোলা আরম্ভ করলো, দুর্বল হয়ে গেল। একটা মানুষকে, আমি তো আপনাকে বলি আপনার মধ্যে আমি ক্যান্সারের জীবাণু দেখতেছি, ও নমুনা দেখতেছি, আপনি এখনই তো আদামার হয়ে যাবেন। আমি ডাক্তার না, কিছু না, তাও করলে বলি। আর সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সে বলতেছে এই ব্যাংকগুলি দুর্বল, ব্যাংক শেষ। তারপরে 5টা একসঙ্গে করলো। এখন মানুষকে তুমি যদি একসঙ্গে করলা, তাহলে গ্রাহকদের টাকা দিয়ে দাও, কেউ দিতে পারছে না, টাকা তুলতে পারছে না, কাকে বলবেন? এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হয় না। সময় থাকলে আরেকটা কথা বলি, যে কথা নাকি আপনি ওনাকে বলছেন, অন্য প্রসঙ্গ, যে শান্তিতে নোবেল পাওয়া উনি কেন একটা শোক জানালেন না? উনি কিন্তু শোক জানাইছেন, একজনকে জানেন, কাকে? CNN এর যে প্রধান ছিল টেড টার্নার, সে মারা গেছে। ওইটার জন্য উনি একটা বিশাল, প্রায় আমি হিসাব করি প্রায় 350 ওয়ার্ডের একটা অবিচুয়ারি লেখছেন ওনার ফেসবুক পেজে। তো CNN এর টেড টার্নার জন্য ওনার মায়ার শেষ নাই, কারণ উনি ওনার ফ্রেন্ড, ওনাকে উনি বন্ধু মনে করেন। আর এই দেশের শিশুগুলিকে উনি মানুষই মনে করেন না। এই জন্য এদের প্রতি ওনার কোনো, আপনি যখন হেঁটে যান, যদি আপনার পায়ের নিচে পড়ে একটা তেলাপোকা, একটা পিঁপড়া যদি মারা যায়, আপনার জন্য শোক করেন? করেন না তো। কারণটা কি? ও কীটপতঙ্গ, খারাপ লাগে যে আমার জন্য একটি প্রাণী মারা গেল, ওটা হলো কীটপতঙ্গ, শোক করেন না। খারাপ লাগে না ভাই, তেলাপোকা মারার জন্য টাকা দিয়ে ওষুধ কিনেন, এগুলি করেন না। তো ওইটা আপনার শোক লাগে না, কারণ ওইগুলো কীটপতঙ্গ। উনি আমাদের দেশে মানুষকে কীটপতঙ্গ মনে করেন, মানুষ মনে করেন না। যে কারণে আমরা যারা কীটপতঙ্গ না,
আমি পার্সোনালি আমি ওনাকে মানুষ মনে করি না। উনি দেখতে মানুষের মতো, বাট উনি মানুষ না। জি, বদিউর রহমান, আপনার কাছে একটু আসি, এই একই প্রশ্ন একটু জিজ্ঞেস করি যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে। এই যে ব্যাংকে এত টাকা রয়েছে গ্রাহকদের, সেই টাকা তো তারা পাচ্ছে না, লভ্যাংশ পাচ্ছে না, তো এই অবস্থায় তাদের ওই টাকাকে সম্পদ দেখিয়ে কর আদায় করা যৌক্তিক কিনা? একই প্রশ্নই করছি, যৌক্তিক কিনা? আর এই বিষয় থেকে উত্তরণের উপায়টি আসলে কি? সবাই তো আসলে যৌক্তিক হয়েছে কিনা হয়নি সেটা নিয়ে কথা বলে, কিন্তু উত্তরণের একটু পথ আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, ইউনূস সাহেব এই দেশি কিনা এটা নিয়ে এক কথায় বলি, ইউনূস সাহেব বাংলাদেশি না। তার পাসপোর্ট থাকুক, ইউনূস সেন্টার থাকুক, গ্রামীণ থাকুক, ইনি হলেন ইন্টারন্যাশনাল নাগরিক। তাও আসছে, মাতব্বরি করছে, পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপিলিকা বিধাতার কাছে পাখা চায়। সরকার প্রধান হওয়ার একটা খায়েশ ছিল, ওনার স্বাদ মিটেছে। হ্যাঁ, এখন আর আমার স্বাদ না মিটিল, আশা না পড়িল বলতে পারবে না, যা হয়েছে হয়েছে। আর সম্পদ যাদের টাকা নাই, নীতিগত অবস্থানে, আমি বাংলাদেশ ব্যাংকেও চাকরি করেছিলাম। বাংলাদেশ ব্যাংক সম্পর্কে তখন আমার ধারণা ছিল যে হকারালি কাজ করে বেচতে গেলে বাংলাদেশ ব্যাংকের লোক আগে যাবে। সেই বাংলাদেশ ব্যাংকে পরে দেখা গেল একজন গভর্নরের মেয়াদ বাড়ানোর জন্য ব্যাংকের আইনই বদলায় ফজলে কবিরের জন্য। আওয়ামী লীগ সরকার লোক পায় না, কিরকম অবস্থা হয়। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নররা যেসব কাজ করে ব্যবসায়ীদের সাথে সহ, তাইলে ওই আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বিসিটিসি উপযুক্ত নাই কেন? ফজলুল আলম চৌধুরী রেফারেন্স দিলেন, তার আগে আবু সাইদ চৌধুরী ছিল, মুজাফফর সাহেব ছিল। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় তো বিশ্বের 500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুঁজে নাম পাওয়া যায় না। আপনি হারিকেন দিয়ে খুঁজবেন, মোমবাতি দিয়ে খুঁজবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নাই। কারণ সেখানে শিক্ষকরা তো সব লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন রঙে আছে। তো ব্যাংকের মধ্যে বাংলাদেশ ব্যাংক যদি চলে যায়, অন্যের কাছে নিয়ম কানুনে কারো কাছে বন্ধক হয়ে যায়, ওটার সাথে প্রতিহিংসা যায়, তাহলে কি হবে? ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট হবে না। নৈতিকতার প্রশ্নে যার টাকা দিচ্ছে না তার টাকার উপর সম্পদ কর নেওয়া বৈধ হয় না, পরিষ্কার কথা। কাগজে থাকবে, কাগজে থাকলে দিতে হবে তা নয়, তার উচিত তার ওরকম ট্যাক্স চাইলে একটা সু করে দেয়া, মামলা করা, যে আমার টাকা তো আটকা আছে, বরং পাল্টা মামলা করা যায় আমার এই টাকার জন্য আগে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন ছিল, আমাকে এত পার্সেন্ট তাও দেওয়া হয়নি। বাদ দেওয়ার জো নাই, কিল দেওয়ার মুরদ রাখো, শুধু এটা করবা, হ্যাঁ, এটা তো হয় না। গভর্নমেন্ট মাস্ট বি রেসপন্সিবল ফর ইট। যদি ব্যাংকের ভরসায় এসে তাকে না দিতে পারে, গভর্নমেন্ট শুড পে ফর ইট। আর না হইলে এত লাইসেন্স দিল কেন? আমার লোক তোমার লোক, পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ বলে মালমোহিত সহ সে সময় এসব দিলেন কেন? অন্যরা দিলেন কেন? এখন সাহস থাকলে টাকা দিয়ে দেন, টাকা তো ছাপান। আপনি কার্ডের জন্য টাকা কিভাবে আনবেন, রাজস্ব আসবে, আবার এর উপর জুলুম করবেন কেন? ওর সাথে এর কি তফাৎ? তার নাই বলে তাকে 250 টাকা দিবেন, ফ্যামিলি কার্ড দিবেন, আর এর থাকা অবস্থায় সে তো এর থেকে বেশি অবস্থা খারাপ পড়ে যাবে টাকা না পেলে। গভর্নমেন্ট শুড লুক ইনটু ইট সিরিয়াসলি। আচ্ছা, হুট করে এত কর বাড়ানোর প্রবণতা বাড়লো কেন? যে কোনো জায়গায় আমরা দেখছি একটু কর বাড়তে কোথায় কোথায় বাড়তেছে। এই যেমন ওই যে মোটরসাইকেল আরোহীদের জন্য একটি ইনক্লুড করা হয়েছে। আরো যদি বলি, এই যে এখানে তো আমি বললাম যে যাদের আসলে টাকাটি ব্যাংকে আছে তারা উঠাতেই পারছে না, কিন্তু সেটিকে সম্পদ। দুটো জিনিস আলাদা। আপনার দেশ চলতে হলে কর লাগবে। দেশ কি এখন সংকটে আছে যে চলতে হলে এত টাকার বেশি কর সংকটে লাগবে? আছে বলতেছে না, সবাই বলে না লিগেসি, যে সব শেষ করে দিছে, এক গভর্নমেন্ট গেলে আরেক কিছু করে নাই, কিছু করে নাই। তো আমার আজকে একজন বলতেছিল ঠাট্টা করিয়া, বলে যে এই যে বলে সব কিছু করে নাই, এক কাজ করেন না, এখন বুদ্ধি দিয়ে দেন, পদ্মা সেতুটা ভাঙিয়ে ফেলো, যে হাসিনা কিছু করে না, এটা ভাঙলো। এই প্রশ্ন আসলে করছি যে যদি ট্যাক্স যদি নিতে হয়, মোটরসাইকেলের উপর ট্যাক্সের প্রশ্ন আসছে। সেদিন এক টেলিভিশন আমার সাক্ষাৎকার নিতে চেয়েছিলাম, আমি বাসায় সাক্ষাৎকার দিই না। মোটরসাইকেলের যদি ট্যাক্স বসায় রিজনেবল হইতে, আই ডু সাপোর্ট ইট। আপনি রাস্তা ব্যবহার করেন তো, নাথিং শুড বি ফ্রি, এমনকি সবটার উপরে নেন, রিজনেবল ওইতে আপনি আয় বাড়াবেন। কিন্তু যার টাকা নাই, রেজিস্ট্রেশনের সময় 23,000 টাকা আপনি নেন, কিন্তু যার থেকে না, রেজিস্ট্রেশন গাড়ির জন্য, তারপরে প্রত্যেক বছর আবার রেজিস্ট্রেশন দিচ্ছি না আমরা গাড়ির জন্য, দিতে হয় না। গভর্নমেন্টের চলার জন্য প্রত্যেক সোর্সে আসতে হবে, সেটা যেন জুলুম না হয়। আর যাদের টাকা, এটা আর মোটরসাইকেলের ট্যাক্স বসানো এক না, ওর টাকা আছে আপনি দিচ্ছেন না, তার টাকার ইন্টারেস্ট দেন,
তার ইনকাম ট্যাক্স রিটার্নের মধ্যে সে কত ইন্টারেস্ট পাইছে সে সার্টিফিকেট এনক্লোজ করবে, তখন আপনি তার সেটার উপর না tax আমি আসলে এই কথা বলছিলাম যে আসলে কেন ট্যাক্সটা বাড়ানো হলো বা কেন ট্যাক্সের ব্যবস্থা করা হলো, কারণ ট্যাক্স দেওয়া হবে কিন্তু আসলে আমি ভালো রাস্তা পাই না, আমি দেখতে পাই না যে সিগন্যালের লাইটগুলো ঠিকঠাক ভাবে আছে কিনা। এখন ম্যাডাম, শুনতে পাচ্ছি যে এআই ক্যামেরা বসানো হলে সেই এআই ক্যামেরাও চুরি হয়ে যাচ্ছে, ম্যাডাম, আবার আমার নিরাপত্তা নিয়েও শঙ্কা আছে। আপনার এইসব যুক্তির ব্যাপার আমি বলছি, আমি যখন এনবিআর এর সিটিং চেয়ারম্যান ছিলাম তখন এই প্রশ্নগুলো ছিল, আমি কেন ট্যাক্স দেব। তো সেই সময় এই ট্যাক্স নিয়ে না ট্যাক্স দেওয়া নিয়ে কোনো না আমি বিরোধ কিছু নেই, পাই তবে না যেটা নিরাপত্তা তো বলে, নিশ্চিত আপনি করতে যেটা হবে। পাচ্ছেন সেটা বড় ব্যবসায়ীরাও আমাকে জিজ্ঞেস করতেছেন যে জি। মীর নাসির তখন তো এফবিসিএস প্রেসিডেন্ট ছিলেন, ওই যে রহিমা ভেজিটেবল রূপ সাহেব ছিলেন, মেয়র আনিসেরা ডাইরেক্টর ছিলেন, তারা সবাই একদিন আমার কাছে গেল, বললো যে আমাদের এত ট্যাক্স এগুলো আমরা দিতে চাই না, সহজ পন্থা করেন, কি করতে হবে, বলে যে আপনি জাকাতের রেটে নেন, চিন্তা করেন। আমি বলি, ঠিক আছে, কোটি কোটি টাকা ব্যবসা করবে আর ট্যাক্স দিতে চায় জাকাত, বলে আমি রাজি আছি, চুক্তি করেন, আমি সরকারের পক্ষে সই করব, আপনারা জাকাত হিসাবে দেবেন। পরে 2 সপ্তাহ আর আসে না, বললাম কি ব্যাপার এখন বললেন না কেন, কারণ জাকাত আল্লাহর বিধানটা তো হইল সহজ কিন্তু শক্ত, প্রত্যেক বছর দিতে হবে, মালে নেশাব থাকা পর্যন্ত দিতে হবে। ট্যাক্স একবার যেটা দিয়ে দিবেন সেই সম্পদের উপর আর লাগে না, একবার 10 লাখের ট্যাক্স দিয়ে দিচ্ছেন এটার উপর আর ট্যাক্স দিতে হয় না, পরের নতুন ইনকামের উপর দিতে হয়। আপনি যারা বলে আমি ভালো রাস্তা পাই না, বাতি পাই না, এটা হয় আমার নিরাপত্তার অভাব, আপনি তো সেই পর্যায়ে আগে দেশটাকে উঠান নাই, আপনি সেটা পাবেন ওই পর্যায়ে উঠান। আর এখন যে পর্যায়ে আসেন, যে রাস্তা দিয়ে একটু গাড়িতে চড়ে আসেন, একটা মোটরসাইকেলে আসেন, রাইডে আসেন, বাইসাইকেল চালান, এই রাস্তাটা কে দিয়েছে? এটা কি আমার বাপ দিয়েছে না আমার দাদা দিয়েছে? এটা সরকার দিয়েছে। সরকার কার থেকে টাকা নিয়ে? সেখানে তো আমার কন্ট্রিবিউশন আছে, আপনার কন্ট্রিবিউশন, আমার থেকে আপনার থেকে নিয়েছে। জি। সমস্যা হইল সরকার আমারটা টাকাটা পুরো কাজে লাগায় কিনা, চুরি করে কিনা। এইখানে আপনি করবেন কি? সে যদি চুরি করে, এখানেই মূলত করদাতাদের ক্ষোভ। আমি এই জায়গাটি আসলে চোর হইলে, উপস্থাপন করতে আপনি চাচ্ছিলাম। চোর হইলে আমরা বলি মাঝে মাঝে মাননীয় মন্ত্রী, আমি তো বলতে চাই না, অমুক বলতেছে মাননীয় মন্ত্রী আপনি চোর। এখন করবেনটা কি? মাননীয় মন্ত্রী আপনি চোর, আপনাকে আমি চোর বলতে চাই না, অমুক বলতেছে। তো আমরা চোর মন্ত্রী দেখতেছি না, হ্যাঁ? ট্যাক্স দেয় না। আমি তো ট্যাক্সের সেখানে বসে যেটা বলি, সবসময় বলি এক কথা, আমি ট্যাক্সের চেয়ারে বসার পরে এনবিআরে আমাকে অনেকে চিনেছে, আমার একটা পরিচিতি হয়েছে, কিন্তু ওই চেয়ারে বসে মানুষের প্রতি আমার শ্রদ্ধাবোধ যে পর্যায়ে নেমেছে, যাদেরকে কদমবুসি করবো ভাবতাম, পরে দেখি যে ট্যাক্স দেখি যে ও চোর, যে মন্ত্রীকে নমস্য বাবদান দেখি যে চোর, ট্যাক্স দেয় না। হ্যাঁ, আপনি কোনটা চাইবেন? প্রধানমন্ত্রী বলেন, উপরাষ্ট্রী বলেন, মন্ত্রী বলেন, নিচের দিকে ওগারা ওগারা সবাই ছিল, যখন ট্যাক্স নেওয়া শুরু করলাম তখন আমার বদলি করে দিল। তো আপনি চোর যদি সবাইকে পান, আপনি একা আক্ষেপ করে কত করবেন? দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ হেদায়েত করুক, ইউনুসও করুক হেদায়েত, আমাদেরকেও হেদায়েত করুক। জি, আমি একটু জানি তাহলে জনাব ইউনুস কি কর দিতেন? ইউনুসের করের বিষয় আগের ইতিহাসগুলো জানেন না? ইউনুস সাহেব মামলা করছে তার গ্রামীণের এমডি থাকার বয়স নিয়ে, কত লড়াই করলো না, হেরে গেলেন বেশি বয়সে থাকার নিচে। তারপর ওনার করের মামলাও তো উনি করেছেন, হাইকোর্ট সুপ্রিম কোর্ট গিয়ে হেরে কর দিয়েছেন না, তাইলে ঠিক মতো দিতেন না। এবং তারপরে উনি এবার ক্ষমতায় এসে কি করলেন? তিনি তার নিজের আখের গুছানোর জন্য শ্রম আদালতে মামলা টামলা খালাস করে নিলেন, ইউনিভার্সিটির লাইসেন্স নিলেন, নিজের গ্রামীণের অর্ডিন্যান্স, ইউনুস যেহেতু তারেক সাহেবের সাথে দহরম মহরম পপিসুস হয়েছে পিঠ চুলকানি সমিতি, সেটা ক্লিয়ার করে নিলেন, নিজের কর বিরাট অঙ্কের কর সেগুলো করে নিলেন। কেন বলতে পারলেন না যে আমি নোবেল লরেট, আমার নিজস্ব যেসব ইনভলভমেন্টের বিষয়গুলো আছে সেগুলো আমার পিরিয়ডে স্থগিত থাকবে, পরবর্তী সরকার আসলে সেগুলো নিউট্রালি বিবেচনা করবে। আমি ইউনুস সাহেব ক্ষমতা আসার পরে প্রথম লাইভ টেলিভিশনে বলছিলাম হি ইজ মানি লাভার, আরেকটা টেলিভিশনে গিয়ে বলছিলাম হি ইজ বোথ মানি লাভার অ্যান্ড পাওয়ার লাভার। জি ধন্যবাদ। আমি যদি একটু ভুল না করি, আমি আরেকটু যুক্ত করি যে তিনি তো মনে হয় নোবেল প্রাইজে যেই প্রাইজ মানিটা পেয়েছিলেন সেখানেও আসলে কর দিতে চাননি, যদি ভুল না করি। এই ম্যাডাম, আপনারা পুরনো গায়ের মধ্যে আবার লবণ দিতে চান। আমি বলতে চাই না যে আমি আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান, এইসব বলে টলে বলতে চান, ওইটা আমি সিটিং ছিলাম তো, যেহেতু হি ইজ মানি লাভার আমি ওটাতে টের পাইলাম। ওনার যখন নোবেল পেলেন তখন তো আমি সিটিং চেয়ারম্যান। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ছিল তখন 84-এর। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের বিধান অনুযায়ী এনি রেমিটেন্স ফ্রম অ্যাব্রড
through normal banking channel is tax free. বাইরের থেকে নর্মাল ব্যাংকিং চ্যানেলে যে রেমিটেন্স আসবে সেটা করযোগ্য নয়। তো ওনার লোকজন আমার কাছে গেলেন, বলল যে ওনার নোবেল মানির উপরে যেন ট্যাক্স না হয়। আমি ওইটুক বিধান দেখাই দিলাম যে ট্যাক্স হবে না, নর্মাল ব্যাংকিং চ্যানেলে আসতে হবে। বলে যে আপনি একটা সার্টিফিকেট লিখে দেন। অর্ডিন্যান্সে যেখানে বিধান লেখা সেটার কপিও দিয়ে দিলাম, আমি সার্টিফিকেট দেবো না। শেষ পর্যন্ত নোবেল কমিটি সেখান থেকেও তো আমাকে টেলিফোন করানো হয়েছে যেন এটা ট্যাক্স না হয়। তারপরে ওনার পক্ষে যে লোক আসছে তাকে বললাম যে আই ডু নট নো ওয়েদার ইউ উইল বি এট অল এবল টু রিচ হিম পার্সোনালি। যদি ওনার সাথে দেখা হয়, ইউনুস সাহেবের সাথে সরাসরি কথা বলতে পারেন, তাহলে বললেন যে বদিউর রহমান যদি নোবেল পেত তাহলে এটা ট্যাক্সেবল না হইলেও খুশিতে সরকারকে কিছু ট্যাক্স দিয়ে দিত। জি, ধন্যবাদ। আমি আমার উত্তর পেয়েছি। আপনাদের দুজনকেই